5টা বা 10টা প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলার। তো সেটা নরমালি ওই এই ইউনিটে যে ধরনের প্রশ্ন হয় ওখানেও ঠিক একই টাইপেরই প্রশ্ন হয়। আমরা যেহেতু মানবিকের প্রস্তুতি নিচ্ছি তো মানবিকের যে ২টা মূলত বি এবং সি ইউনিট সেই ২টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর কয়টা প্রশ্ন এসেছিল সেটা দেখব। ২০২২-২৩ সেশনে বি ইউনিট এবং সি ইউনিট টোটাল মিলায় বাংলার কোন টপিক থেকে কয়টা প্রশ্ন এসেছিল সেটা দেখব। এর আগে ২০২১-২২ এবং ২০-২১ সেশনেও বাংলার ঠিক কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল সেটা দেখব। তার মানে মূলত ২০২০-২১, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল সব আমরা দেখব। বিশ্লেষণ গ্রন্থে ওরকম করলে তাকে বের করে দিবা। যার ওখানে সাউন্ড হচ্ছে ওটা বের করে দাও। বিশ্লেষণ করব আমরা ২০২৩-২৪ এর মানে এই রিসেন্ট টাইমে যে প্রশ্নগুলো এসেছিল সেই ২টা ইউনিটের প্রশ্ন ঠিক কোন টপিক থেকে হয়েছে, কিভাবে উত্তর করতে হইতো আর কি পড়তে হবে। দেখো তোমরা অনেকেই বলতেছো যে শুরুতেই প্রশ্ন বিশ্লেষণ কিছুই বুঝতে পারছি না। দেখো তোমার তো এইটা বোঝা লাগবে না। আমি তোমাকে যে তথ্যগুলো দিচ্ছি আর ওইটা পাশে কি লিখতে বলতেছি, কি লিখতে হবে তোমার কাজ হচ্ছে এটা। তোমার কিন্তু ওইটা ভালোভাবে জানা জরুরি না। তোমার আপাতত ওই প্রশ্নটা এবং ওই প্রশ্ন রিলেটেড আমি যা বলতেছি, যা লিখতে বলতেছি সেটা লেখা এবং সেটা করা। তোমরা নিজেরা বোঝার থেকে তোমরা আমাদের কাছে এসছো পরামর্শ নিতে, গাইডলাইন নিতে। সে অনুযায়ী তোমরা চলবা। তো প্লিজ তোমরা নিজেরা সাজেশন দিবা না যে এমনে কারণ অমনে কারণ। নিজেরা মাতব্বরি করবে না। তোমরা কিন্তু আমাদের মাতব্বর মানছো। তো একটা ভিডিও বারবার দিয়েছি গ্রুপে আজকে আবার দেব। এই মাতব্বর মানা নিয়ে, আমাদেরকে ফলো করা নিয়ে। কয়জন মাতব্বরকে তুমি ফলো করবা? এই টাইপের একটা ভিডিও এর আগে কয়েকবার দিয়েছি, আজকে আবার দেব। প্লিজ তোমরা বিশ্বাস করো, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। ফেসবুকে যারা আছো এবং আজকে যারা আমাদের জুমে যুক্ত হয়েছে সবাই খাতা কলম নিয়ে বসবা। প্রথমে লিখবা উপরে সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। এরপরে জেইউ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ বি ইউনিট। বি ইউনিটে যে প্রশ্ন এসেছিল সেটা আমরা দেখব। বি ইউনিটে ২০টা প্রশ্ন আসে। সেই প্রশ্নের প্রথম, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? আমরা জানি অগ্নিবীণা কাব্যগ্রন্থের মোট ১২টি কবিতা আছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা আছে। আমরা অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতাটা আমাদের পাঠ্যে আছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতা কি আমাদের পাঠ্যে আছে? ১৯২২ সালে এটা প্রকাশিত হয়। আমরা কি কোনো পাঠ্যে আমাদের বিদ্রোহী বিদ্রোহী কবিতা বিদ্রোহী আছে বিদ্রোহী স্যার। তাহলে অগ্নিবীণা কাব্যে মোট 12টি কবিতা আছে কাব্যগ্রন্থে। ১৯২২ সালে এটা প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতাটার নাম হচ্ছে প্রলয় উল্লাস। বিদ্রোহী কবিতা কত নম্বর কবিতা? দ্বিতীয়। দ্বিতীয়। প্রথম কবিতাটির নাম প্রলয় উল্লাস আর এর দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে বিদ্রোহী। আর এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ উৎসর্গ করা কি নরমালি কোনো বই বা কোনো গল্প উপন্যাস লিখে রাইটাররা দেখবো শুরুতে এই বইটি আমি আমার সব পরিবারকে উৎসর্গ করলাম বা তাকে উৎসর্গ করলাম একটা বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত কোনো ঘটনা বা বিখ্যাত কোনো বিষয়কে উৎসর্গ করে লেখে। ঠিক সেরকম অগ্নিবীণা কাব্যগ্রন্থটি লিখে রবীন্দ্রনাথ কাজী নজরুল অগ্নিবীণা কাব্যগ্রন্থটি লিখে বারীন্দ্র কুমার ঘোষ, ইনি একজন বিপ্লবী বিপ্লবী কবি না কিন্তু একজন বিপ্লবী ব্যক্তি। এই ব্যক্তিকে উনি উৎসর্গ করেছিলেন এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ। তাহলে এই রিলেটেড যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলো সব আসলে আমরা পারবো তো? পারতে হবে। এগুলো নোট করবা। তাহলে প্রথম নোট কি? আমরা এটা নেওয়া হয়েছে আসলে কোত্থেকে? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? আমরা কাজী নজরুলের লেখক বা কবি পরিচিতি পড়লে সেখানে যে তথ্যগুলো পারবো জানবো সেখানে তো সরাসরি এটা লেখা নেই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়। তাইলে এটা আমরা দুই ভাবে বলতে পারি। মূলত এই টাইপের প্রশ্ন হবে কবি ও লেখক পরিচিতি থেকে। এই টপিকটার নাম হচ্ছে কবি ও লেখক পরিচিতি। আর একটা জিনিস বলতে পারি, যেহেতু এই তথ্যটা সরাসরি কবি ও লেখক পরিচিতিতে নেই তাইলে এটা আমরা লিখবো সাহিত্য। কি হয়েছে এখানে? হ্যাঁ, পাশে আমরা সাহিত্য লিখবো। তোমরা লিখেছো সবাই? জি ভাইয়া।
তাহলে 1 নম্বরের পাশে কবি ও লেখক পরিচিতি আর সাহিত্য বারীন্দ্র কুমার। আচ্ছা, এই তথ্যগুলো সব আমার জানা লাগলো এক। আরেকটা যদি প্রশ্ন করি যে প্রলয় উল্লাস এই শব্দটিকে আমি ব্যাকরণ দিয়ে কি ভাঙতে পারবো? দেখো তো, তোমাদের পঠিত তোমরা যে ব্যাকরণ পড়ো গুরুত্বপূর্ণ, সেগুলোর কোন একটা ব্যাকরণ দিয়ে এই শব্দটা কি ভাঙা যাবে? প্রলয় উল্লাস মানে কি? জি ভাইয়া, সন্ধি। সন্ধি দিয়ে প্রলয় ভাঙা যোগ যাবে। হ্যাঁ, এর সন্ধি বিচ্ছেদ কি প্রলয় উল্লাসের? প্রলয় যোগ উল্লাস নাকি প্রলয় উল্লাস? যুক্ত উল্লাস। কোন নিয়ম এটা? কোন নিয়ম? পারবে? ভাইয়া, না ভাইয়া, এটা পারবো না। জানা নেই। আচ্ছা দেখো, প্লাসের পরে উ থাকলে শব্দে সেটা ওকার হয়ে যায়। এই নিয়মের উদাহরণ বলো। আমরা জানি সূর্য যুক্ত উদয় কি হয়? সূর্যোদয়। এই যে ওকার ছিল, প্লাস দিয়ে ভেঙে পরে উ লিখতে হচ্ছে, ঠিক সেরকম প্রলয় যুক্ত উল্লাস, প্রলয় উল্লাস, দেখো ওকার লিখতে হচ্ছে। সন্ধির এই নিয়মে ধ্বংসের আনন্দ, প্রলয়ের উল্লাস, সেটাকে বলা হয় প্রলয় উল্লাস। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যতিক্রম? এই চারটার মধ্যে কোনটা ভিন্ন? এটাও দেখো, হিতকরী, খেয়া, আরোগ্য, শ্যামলী, এইগুলো দেখে কি মনে হচ্ছে এগুলো সম্পর্কে আমরা জানি? না ভাইয়া। একজন বলতেছে আমার ভয়েস কেন শোনা যাচ্ছে না? তুমি তো আনমিউট করে কথা বলছো না, তুমি জুম সম্পর্কে জানো না, এই কারণে তোমার ভয়েস শুনতে পাচ্ছি না আমরা। গুড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে খেয়া, আরোগ্য, শ্যামলী, এই সবগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে কবিতার বই। কার কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের। এটা রবীন্দ্রনাথের লেখা কাব্যগ্রন্থ। আর হিতকরী এটা ভিন্ন, এটা একটা পত্রিকা। কার সম্পাদনা? মীর মোশাররফ হোসেন। হিতকরী হচ্ছে মীর মোশাররফ হোসেন সম্পাদিত একটা পত্রিকা। আর খেয়া, আরোগ্য, শ্যামলী, এই সবগুলো হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। এই তিনটার বাইরে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম বলতে পারবে? খেয়া, আরোগ্য, মানসী। শ্যামলী। হ্যাঁ হ্যাঁ মানসী নাকি এরকম একটা। হ্যাঁ, মানসী নাকি না আছে তো, সোনার তরী, মানসী। আর আর সোনার তরী, অগ্নিবীণা। সোনার তরী। এই অগ্নিবীণা সোনার কার? কবিতা। অগ্নিবীণা রবীন্দ্র কাজী নজরুল ইসলাম স্যার। একটু আগেই তো দেখাইলাম, কাজী নজরুল নিয়ে কথা কইলাম, এখন কয় কাজী অগ্নিবীণা রবীন্দ্রনাথ। আচ্ছা, এরপরের প্রশ্ন, তাহলে এখানে এর পাশে কি লিখবো আমরা? এটা কি নেওয়া হয়েছে কবি ও লেখক পরিচিতি থেকে না? জি, কবি ও তাহলে লেখক পরিচিতি তাদের। তাহলে 2 নাম্বার দিয়ে লেখো কবি ও লেখক পরিচিতি। 2 নাম্বার দিয়ে লেখো কবি ও লেখক পরিচিতি। 3 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত বনফুল। কাব্যগ্রন্থ, এটা নিয়ে যদিও এই বনফুল। প্রশ্ন নিয়ে একটু ঝামেলা আছে। রবীন্দ্রনাথ প্রথম লিখেছিলেন বনফুল কাব্যগ্রন্থ, এটা হচ্ছে প্রথম লেখা, কিন্তু প্রথম আর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। ও আচ্ছা, কবি কাহিনী এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়, কিন্তু এখানে তো প্রথম প্রকাশিত এসেছে, কিন্তু কবি কাহিনী তো আবার অপশনে নাই। তাহলে রবীন্দ্রনাথের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল, প্রকাশিত হয়েছিল। বনফুল প্রথমে গ্রন্থাকারে প্রকাশিত হয় নাই, পরে লিখছিল কবি কাহিনী, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল প্রথম কবি কাহিনী। কিন্তু এখানে অপশন নাই, সেই হিসেবে আমরা বনফুল দেব উত্তর। কিন্তু এছাড়া বিবিধ প্রসঙ্গ, এটা কোন ধরনের রচনা রবীন্দ্রনাথের? এটা একটা প্রবন্ধ। রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে বিবিধ প্রসঙ্গ। পুনশ্চ, এটাও কাব্যগ্রন্থ। কার লেখা? পুনশ্চ কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ। জানা নেই স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এটাও। আর বউ ঠাকুরানীর হাট কার লেখা? এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের। কি ধরনের রচনা এটা? বউ ঠাকুরানীর হাট উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে এসেছে, এটা আমরা কবি ও লেখক পরিচিতিতে পাবো। তাহলে এটার পাশেও লিখবো। প্রশ্ন নাম্বার কত এটা? 3 নম্বর প্রশ্ন, আমরা কি লিখবো? কবি
ও লেখক পরিচিতি। এটা কেন লিখছি? কারণ এটা একটা টপিক, কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়, আমরা এইভাবে টপিক ধরেছি। 4 নাম্বার, নিচের কোনটি মহাকাব্য নয়? 4টা জাত মহাকাব্যের মধ্যে একটা, রামায়ণ এটা মহাকাব্য, ইলিয়াড এটাও মহাকাব্য, মহাভারত এটাও মহাকাব্য। রামায়ণ কে লিখেছেন? রামায়ণ লিখেছে মধুসূদন দত্ত। সার্চ মারো, সার্চ মারো, গুগলে সার্চ মারো। জি না স্যার। রামায়ণ লিখেছেন বাল্মীকি, কোন ভাষায়? সংস্কৃত, বাল্মীকি। মহাভারত কে লিখেছেন? এই যে একজন লিখছে, আর কেউ কি জানে না? মিরাজুল নামে একজন শুধু বলতেছে, সে ঠিকই বলতেছে, বাকিরা? বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এটা লিখেছেন। ইলিয়াড কে লিখেছেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ইলিয়াড লিখেছেন হোমার। এই 4টা জাত মহাকাব্য, বাংলা সাহিত্যের জাত মহাকাব্যের মধ্যে এই 3টা, রামায়ণ, মহাভারত, ইলিয়াড আর ওডিসি, এই 4টা হচ্ছে জাত মহাকাব্য। হোমার লিখেছেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাস লেখা বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন আমরা জানি কি? চর্যাপদ। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, আদি নিদর্শন। আর বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন, মানে দ্বিতীয় আদি নিদর্শন যদি বলি এরপরে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ুচণ্ডী দাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন। এবং মধ্যযুগের প্রথম, এটা মধ্যযুগের প্রথম, মানে মধ্যযুগের আদি নিদর্শন যদি বলি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন। আর বাংলা সাহিত্যের যদি আদি নিদর্শন বলি মানে প্রথম, তাহলে সেটা হচ্ছে চর্যাপদ। তাহলে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের তথ্য তো আমরা আমাদের বোর্ড বই হয়তো কোথাও পাবো না। তাহলে এই টপিকের পাশে আমরা লিখবো সাহিত্য। এই টাইপের প্রশ্ন তোমরা গত বছরের প্রশ্ন যদি বিশ্লেষণ করো সকল বিশ্ববিদ্যালয়ে দেখবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু এসেছে, আর কোনো জায়গায় এই টাইপের প্রশ্ন নাই। তাহলে আমরা এটা কি বুঝছি? লিখছি 4 নম্বর প্রশ্নের পাশে সাহিত্য। 5 জি নাম্বার, ভাইয়া। জি স্যার। দুনিয়াটি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র লাল সাল উপন্যাসে উক্তিটি কে করেছেন? দুনিয়াটি বড় কঠিন ক্ষেত্র কে করেছেন উক্তিটি? মজিদ। মজিদ করছে। কারে কইছে? রহিমা। খালেক বিবি কে ব্যাপারী। বলছে? দুনিয়াটি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র বিবি কে কইছে? তার বিবি। যেহেতু এখানে প্রশ্ন আইছে উক্তি, তাহলে আমরা এটার পাশে লিখবো কি? 5 নম্বরে পাশে লিখবো উপন্যাস, এবং এরপরে লিখবো উক্তি, এবং এরপরে লিখবো তথ্যমূলক। তথ্যমূলক প্রশ্ন মানে উক্তিটি কে করেছেন, কাকে করেছেন, এই টাইপের প্রশ্ন। তাহলে উপন্যাস কে হবে? রহিমাকে বলেছে। মজিদ তার বিবি রহিমাকে বলছিল। তার মানে তোমরা উপন্যাস, এটা তো খুব কমন একটা বাক্য। উপন্যাসে তো বহুত আলোচনা, বহুত বাক্য আছে, তার মধ্যে খুব গদবাদা কমন একটা বাক্য, সেটা যদি না পারো, তার মানে এটা কিন্তু চিন্তার বিষয় যে তোমরা উপন্যাস আসলে কিভাবে পড়েছো। এইভাবে পড়লে হবে না। উপন্যাস থেকে কিন্তু প্রশ্ন হবেই, বা ঢাবিতে থেকে শুরু করে সব জায়গায়। উপন্যাস থেকে ঢাবিতে প্রশ্ন এর আগের বার দেখা যাচ্ছে 2টাও আসছে, এরকম হয়েছে। কারণ উপন্যাস থেকে প্রশ্ন হবে। এবার ঢাবিতে হয় নাই, কিন্তু গুচ্ছে এবার উপন্যাস আর নাটক মেলায় 4টা না 5টা প্রশ্ন আসছে গুচ্ছে। আমরা গুচ্ছের প্রশ্ন বিশ্লেষণ করলে তো দেখবো। তাহলে উপন্যাস আর নাটক পড়া খুবই জরুরি। যারা এই লাল সাল উপন্যাস পড়নি আলিমে, তারা পড়তে হবে। এখন যেহেতু সময় পাচ্ছ, শুরুতে প্রত্যেকদিন অল্প অল্প করে নাটক উপন্যাস পড়তে থাকো, পড়তে জি থাকো খুব ভাইয়া। সিরিয়াসলি। তালিম পরীক্ষার পর যে সময়টা পেয়েছিলাম, এখন মানে আহ লাল সালুটা শেষ করেছি, আর ওকে, সিরাজউদ্দৌলা ফাইন, এখনো করি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে পড়তে হবে বাকিটা, খুব লাইন বাই লাইন ধরে বারবার ভালো করে পড়তে হবে। গতকাল তোমরা কথা দিয়েছিলে যে বাংলা প্রথম পত্র রিডিং পড়বা 40 বার, উপন্যাস নাটকও কিন্তু তার মধ্যে পড়বে। 40 বার কেন, তোমার যদি প্রশ্নের উত্তর করতে পারার জন্য 80 বার লাগে, 80 বার পড়বা। তুমি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হও, তুমি যদি আইনস্টাইন হও, একবার পড়লে হয়ে যাইতেছে শেরে বাংলায় ফজলুল হকের মতো
একবার পড়লে হয়ে যাইতেছে, তুমি একবার পড়বা। কথা হইতেছে একটা বাক্য কোন জায়গায় দিয়ে কে কইছে, কার সম্পর্কে বলছে, আর মানে কি, কোন একটা শব্দ বাংলা প্রথম পত্রের মধ্যে থেকে অর্থ কি তোমার জানা পর্যন্ত তোমাকে পড়তে হবে। এখন তুমি সেটা নির্ধারণ করে নিবা কি করতে হবে। তাহলে এটার পাশে আমরা লিখবো উপন্যাস, উক্তি এবং তথ্যমূলক প্রশ্ন। সিরাজউদ্দৌলা নাটকের নবী সিং হাজারি কে ছিলেন? উনি ছিলেন একজন গুপ্তচর। তাহলে এটা কোত্থেকে প্রশ্ন আসছে? নাটক থেকে। নাটক থেকে কে ছিলেন এই টাইপের প্রশ্ন হচ্ছে তথ্যমূলক প্রশ্ন। তথ্যমূলক। তাহলে আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গল্প, কবিতা, নাটক, উপন্যাস থেকে একবারে অনুধাবনমূলক, ভিতরের অন্তর্নিহিত অর্থমূলক কোন প্রশ্ন কি এই পর্যন্ত হয়েছে? জি না। হয়নি। তাহলে আমরা না আর একটু স্যার। দেখি, আর একটু দেখি। ভাইয়া, যে ইউ হ্যাঁ, এর প্রশ্নগুলা কি মানে অন্যান্য থেকে একটু কঠিন হয়? দেখো এই টাইপের কোশ্চেন এখন না, এখন যা করছি যা বলতেছি সেগুলো বলো, এই টাইপের কথা বলো না এখন, সেগুলো শেষে নেব। প্রশ্ন বিশ্লেষণ করছি, এটা দেখলে তো তুমি বুঝতে পারবা কঠিন হয় না সহজ হয় না কি হয়। আগে দেখতে থাকি, শেষ করি, এরপরে এগুলো। এই টাইপের কথা এখন না। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স কবিতায় উল্লেখিত যে চরণ বা পংক্তি, এর পরের পংক্তি কি, মানে এর পরের চরণ কি? তাহলে আগের চরণ পরের এ চরণ আমরা বয়সে দেখলাম। প্রাণ তীব্র আর কঠোর। এই যে কথা বললো, ওর সাউন্ড ভালো না, গ্রন্থি করে বের করে দাও। ওর কথা বোঝা যায় না, সাউন্ড ভালো না, ওকে বের করে দাও। একজন থাকলে একজন থাক। 18 বছর বয়স কবিতায় উল্লেখিত পংক্তিটির পরের চরণ কি? এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়স জানে না রক্তদানের পুণ্য, 18 বছর বয়সের নেই ভয়, 18 বছর বয়স জানে না কাদা। তাহলে আমাকে প্রথম কাজ, এটার উত্তর করতে পারা জরুরি না, আমার প্রথম কাজ হচ্ছে এর পাশে লেখা পদ্য, পদ্য লিখে আমি লিখবো চরণ। এবং এই ধরনের প্রশ্নকে বলা হয় তথ্যমূলক প্রশ্ন। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারার জন্য আমাকে কবিতা এমন ভাবে পড়তে হবে যেন এর আগের চরণ পরের চরণ, বা কবিতার মাঝখান থেকে একটা শব্দ মিসিং থাকলে, গ্যাপ থাকলে যেন আমি ধরতে পারি। মূল কথা, যদি কবিতা মুখস্থ করে ফেলতে পারি তাহলে ভালো হয়, মুখস্থ করে ফেলতে পারা, অথবা এমন ভাবে পড়তে হবে যে ধরনের প্রশ্নে আসুক আমি যেন পারি। দেখি এখানে যেটা উত্তর হবে ওইখানে আসা যে কবিতার লাইনগুলো একটু দেখি। 18 বছর বয়সে কি কথা বলতেছে? 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। নর্মালি আমরা এই প্রশ্ন আসছে 18 বছর, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, নর্মালি এই নয় দেখেই ভাবতে পারি তাইলে এই লাইনের শেষে এমন ভাবে থাকবে যে তার মিল আছে, 18 বছর বয়সের নেই ভয়। তাহলে এই নয় দেখে আমরা ভাবতে পারি তাহলে ভয় দিয়ে মিলবে, বাকি কোনোগুলো তো মিলতেছে না। কিন্তু এখানে যে লাইনটা দেওয়া হয়েছে সেই লাইনটা কিন্তু এইখানকার লাইন, যার মিলেছে আগে, প্রশ্ন আসছে পরে, এর পরের চরণ মিলেছে আগে। তাহলে অন্তমিল দেখেই যে সব সময় বোঝা যাবে বিষয়টা কিন্তু এরকম না, বাক্যের চরণের শেষ শব্দ দেখেই যে বোঝা যাবে বিষয়টা এরকম না। এমন হইতে পারে ওইখানে অন্তমিল শেষ হয়েছে, পরে আবার নতুন করে একটা স্তবক শুরু হয়েছে, সেখানে বলেছে এর পরের চরণ কি। তাহলে কবিতাটা আমাকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে এটার উত্তর হচ্ছে প্রথম, এই শেষেরটা, 18 বছর বয়সে বয়সে জানে না কাদা। তাহলে কবিতা মুখস্থ করা আমাদের কাজ, জরুরি, পড়তে হবে সবগুলো কবিতা। এরপরে তাহারই পড়ে মানে কবিতায় কার গন্ধে দক্ষিণাসমীর অধীর আকুল হয়েছে? কার গন্ধে কথা কইতে পারে কে? একজন অবশিষ্ট আছে কথা বলার মতো? মাধবী কুড়ির। হ্যাঁ হ্যাঁ, মাধবী কার কুড়ির। গন্ধে দক্ষিণাসমীর অধীর আকুল হয়েছে, এই লাইনটা বলতে পারবা? এই লাইন বা এর আগের লাইন, মানে এই চরণ এবং আর আগের চরণ। কেউ যারা লিখতে পারো তারা লেখো, ফেসবুকে যারা আছো দেখি এর আগের চরণ লিখতে পারো কিনা। মাহফুজুর রহমান বলতেছে কোনোটিই নয়। এর আগের চরণ কই? কেউ লিখতেছে না, জুমেও না, বলো যে কথা কইতে পারো সেও তো বলতে পারো এর আগের চরণ। আচ্ছা দেখো, যে দুইটা চরণ আছে এরকম, বাতাবি লেবুর ফুল কি ফুটেছে? তাহলে বাতাবি লেবুর ফুল কি ফুটেছে? ফুটেছে কি আমের মুকুল? তাহলে দুইটা ফুল ফুটছে, এক হচ্ছে জি বাতাবি স্যার। লেবুর, আর একটা হচ্ছে আমের। দক্ষিণা সমার তার গন্ধ, সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহলে দক্ষিণ দিক থেকে আসা বাতাস অধীর আকুল হইতেছে কার গন্ধে?
বাতাবি বাতাবি নেবু লেবু ও আর আমের মুকুল। দুইটা জিনিসে দুইটা ফুলের গন্ধে, একটা হচ্ছে আমের মুকুলের আর একটা হচ্ছে বাতাবি লেবুর। এখানে কি বাতাবি লেবুর আছে? না। না না, স্যার, তাহলে উত্তর কি হবে? আমের মুকুল। আমের মুকুলের। বোঝা গেছে? আমরা জি। গতবার ক্লাসে, জি স্যার। আমাদের গতবার সলভ ক্লাসে এই প্রশ্ন নিয়ে পোলাপান প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে স্যার, এই ক্লাস চলাকালীন যে দক্ষিণা সময়ের তার গন্ধে হয়েছে কি অধীর আকুল, স্যার এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমের মুকুল দেব নাকি বাতাবি লেবুর দেব? তা আমি তো স্পষ্ট দেখতে পাইতেছি যে দক্ষিণ দিকের বাতাস পাগল হয়ে গেছে দুইটা ফুলের গন্ধে, একটা হচ্ছে আমের মুকুলের আর একটা হচ্ছে বাতাবি লেবুর। তাহলে দুইটার অপশনে গন্ধে, যেটা থাকবে সেটা দিব। তাহলে এটা নিয়ে আমরা বেশ বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনা যাদের মনে আছে, ক্লাসে গিয়ে এই পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্ন দেখলেই তো তাদের পারার কথা, এবং দেখলেই মনের ভিতরে একটা আনন্দ কাজ করার কথা যে এটা তো খুবই কমন, এটা আমি পারি। এই জন্য ক্লাসে হঠাৎ ক্লাস চলতেছে, ক্লাস চলার মধ্যে একটা আলোচনা হইলো, কেউ একটা কথা বললো, সেটা নিয়ে একটা বিস্তারিত কথা হইলো, প্রশ্ন রিলেটেড, পড়া রিলেটেড, সেখান থেকে প্রশ্ন হয়ে যায়। অনেক সময় হয়ে গেলে তো ভালো হয়, এই প্রশ্নের উত্তর করতে পারাটাই তো ভালো। এই যে একজন লিখছে, এই যে একজন ব্যক্তি লিখেছে যে অপশন যদি দুইটা থাকে তাহলে কি করব? স্যার কথা বলতে পারছি না, আনমিউট করা যাচ্ছে না। আনমিউট করতে পারবা না তো তুমি, সবাইকে তো আনমিউট করতে দেবো না, আমি কথা বলার সুযোগ দেবো, তখন কথা বলো। তাহলে কথা হইতেছে যে দুইটা অপশন থাকলে কি হবে, ভুল থাকলে কি হবে? এই কাজ তোমার না, তোমার কাজ হচ্ছে এই ইনফরমেশনটা জানা যে দক্ষিণ দিক থেকে আসা বাতাস গন্ধে আকুল হইতেছে, অধীর আকুল হইতেছে কার কার? আমের মুকুলের আর বাতাবি লেবুর। এইটা জানা তোমার কাজ। অপশন দুইটা আসলে, সাইডটা আসলে, 70টা আসলে আমি কি করব? এটা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে উত্তর যা তাই দাগানো। দুইটা আসলে তুমি যে কোনো একটা দাগাবা, এইটা নিয়ে তো কনফিউশনের কিছু নাই, ওই ভুল থাকবে না। পরে, আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এবং এটা কার? এটা অপরিচিত গল্পের। অপরিচিত গল্পে এই যে আশা করি তিনি আমাকে দেখিয়া খুশি হইয়াছেন, বিয়ের ঠিক কতদিন, বিয়ের ঠিক 3 বা 4 দিন আগে ও কল্যাণীর বাবা অনুপমদের বাসায় আসে। তখন এসে প্রথম দেখে অনুপম। অনুপম কইছিল এটা, অনুপম বলছিল এটা আহ শম্ভুনাথ সম্পর্কে। শম্ভুনাথ সম্পর্কে এই জায়গায় অনুপম যা বলেছে সেই জায়গাটা একটু দেখে নিই। আশা করি তিনি আমাকে দেখে তিনি খুশি হইয়াছিলেন বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। এই বড়ই চুপচাপ ধরনের লোককে শম্ভুনাথ সেন, যে দুটো একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়ে বলেন না। এখন এই পুরা জোর দিয়ে বলেন না, খুব তেজ দিয়ে কথা না বললেই তো আবার ভালো। ঠিক যে সময়কার ঘটনা, সেই সময়কার আর একটা চরিত্রের এর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল। কোন চরিত্রের এবং কি বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল বলো? ভাইয়া আগের প্রশ্নটার তো বিশ্লেষণ করলেন না, মানে কোত্থেকে আসছে। ওয়েট 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 ওয়েট, আগের প্রশ্নের টপিক হচ্ছে পদ্য। টপিকের নাম হচ্ছে পদ্য। হ্যাঁ, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা কি বলছি? আমি বলতেছিলাম যে সোমনাথ যখন আসলো বিয়ের ঠিক 3 দিন আগে কল্যাণ, সরি হ্যাঁ, অনুপমের বাসায়, তখন তার বিপরীত চরিত্রে একজন চুপচাপ ছিল, সোমনাথ খুব চুপচাপ ছিলেন, দুই একটা কথা বলেন কিন্তু খুব জোর দিয়ে বলেন না। কিন্তু মামা তখন, মামার মুখে তখন কি ফুটতেছিল? অনর্গল কথা বলতেছিল মামা। মামা তখন অনর্গল কথা বলতেছিল। এবং আর একটা ঘটনা হচ্ছে মামার তখন ভালো লাগতেছিল। এই যে বেহাই সম্প্রদায়ের লোক কথা বলবে না, বেশি চুপচাপ থাকবে, এটাই তো ভালো। সে চাপাবাজি করবে বরের পরিবার বংশের, এটা আমাদের সময় এখনো আছে, এটা আমাদের সমাজে এখনো আছে, তখনকার ঘটনা না, এটা আমাদের সমাজে এখনো আছে। গাঞ্জাখোর, গাঞ্জাখোর পাত্র আর পাত্রী যদি খুবই ভালো চরিত্রের অধিকারী হয়, গাঞ্জাখোর পাত্রের বাবা মাই বড়াই করে, অহংকার করে, কি এক যেন বাবা মা বিশাল কাজ করে ফেলাইছে একটা ছেলে জন্ম দিয়ে, এটাই উনি ধন্য ধন্য। আমাদের পরিবেশে, আমাদের সমাজে এখন ওটাই মনে করা হয়, ছেলে জন্ম দিছে মানেই ওই বাবা মা বিশাল, মানে উনি মানে খুব সৌভাগ্য তাদের। আর ছেলে জন্ম দিছে মানে উনি বিশাল বাট, মানে লাট সাহেব। এখন ওনার ওনার ছেলের যে বৈশিষ্ট্যই থাকুক, যে চরিত্রই থাকুক, তা যা হয় হোক ওটা কোনো বিষয় না। এটা আমাদের সমাজে আছে, গ্রামে আছে, শহরেও আছে। এই কালচার আমরা এখনো চেঞ্জ করতে পারি না।
তাহলে এটা অপরিচিত থেকে নেয়া। তাহলে আমরা যখন কোনো গল্প কবিতা থেকে কোনো প্রশ্ন এরকম পড়বো, পড়ে ওই জায়গাটা ঠিক কি, ওই জায়গার বিষয় আশায় কি, সেটা আমরা জানবো। দেখো, যত বেশি প্রশ্ন এভাবে সলভ করতে পারবা, যে এই প্রশ্নটা কি, উক্তিটি কে করেছেন, এটা অনুপমের কথা, কার সম্পর্কে, সোমনাথ সম্পর্কে বলা হয়েছে, ঠিক কোন জায়গায় আছে কথাটা, ওই জায়গার ঘটনাটা একটু দেখে রাখলাম, শুধু ওই জায়গার ঘটনাটা দেখে রাখলাম। এইভাবে যত প্রশ্ন সলভ করতে পারবা, তোমার প্রস্তুতি তত ভালো হবে। তাহলে এটা পাশে আমরা লিখবো কি, গদ্য, যেহেতু এটা গল্প থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। কালকে বলছিলাম ক্লাসে, এটা পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। যেরকম যখন ছাত্র আন্দোলন শুরু হইলো, যখন ওই সাংবাদিক কথা বলল, যে রাজাকারের কথা বলল, এই টোপটা যখন দিল শেখ হাসিনাকে যখন দেয়া হইলো, শেখ হাসিনা যখন বলল, এরপরে যা ঘটনা হইতেছে, ওই দিন রাতে পোলাপান বিক্ষোভ করলো, পরের দিন আবার উল্টোপাল্টা বলতেছে, এইভাবে উল্টোপাল্টা করতে থাকছে। এবং শেখ হাসিনা এত ভুল এর আগে করেনি, যে ভুলটা করেছে ঠিক সেই রকম বোঝা গেছিল যে তার পতন আসতেছে। এবং ঠিক সেই সময় আবার এই একই সময় আগস্টের ঠিক 1 তারিখে আবার মনে করো রাস্তায় নামতেছে, যারা রাস্তায় আছে, আবার একটা দলরে ওই সময় সাসপেন্ড করা হইলো, তখন আরো হয়েছে। তার মানে এগুলো ভুল ছিল, রাজনৈতিক ভুল ছিল, কথা বলারও ভুল ছিল। তো আমরা জানি যে 52 দিনগুলিতে ভাষা আন্দোলনকারীদের উপরে আমিন সরকার, নুরুল আমিন সরকার গুলি করা, এই গুলি করাটাকে আহ উদ্দেশ্য করে, ভাষা আন্দোলনকারীদের উপরে নুরুল আমিন সরকারের গুলি করাকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু এই কথা বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। উনি বলতে চাচ্ছিলেন যে এটাই একটা বড় ধরনের ভুল। তাহলে ভাষা আন্দোলনকারীদের উপরে গুলি চালানো, দেখো 52 দিনগুলি থেকে নেয় এই প্রেক্ষাপট। আবার আমাদের এই আগস্টে জুলাই যে গণবিপ্লব হইলো, এটার প্রেক্ষাপট কিন্তু একই রকম। তাহলে এটার পাশে কি লিখবো, গদ্য। এটার পাশেও আমরা লিখবো গদ্য। এরপরের প্রশ্ন, নিচের কোন বাক্যটি অশুদ্ধ। এখানে প্রশ্ন হয়েছে নিচের কোন বাক্যটি অশুদ্ধ, দেখেই মনে হচ্ছে যে এটা শুদ্ধিকরণের প্রশ্ন। আমরা শুদ্ধিকরণ হিসাবে নিতে পারি, শুদ্ধিকরণ হিসাবে আমরা এটা নিতে পারি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু হয়েছে কবিতা থেকে, মানে পদ্য থেকে। দেখো, 4টা লাইন, 4টা কবিতার 4টা অংশ। প্রথমে লেখা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। বলো, যারা কথা বলতে পারো, বলো উত্তর কি হবে। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এটা ভুল। পথে প্রান্তরে ছোটাই বহু তুফান, এটা তো আছে। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতাটা আছে। এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এটা হচ্ছে 18 বছর বয়স থেকে নেয়। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, এটা অনুপমের বাবা সম্পর্কে বলা হচ্ছে। উকিলতি করছে সারা জীবন, ইনকাম করছে, কোনো ফ্রি থাকতে পারে নাই। ওইটা আর এই যে ভরা, ঘনপরশা হবে। এই যে দেখো, ভরা নদী ক্ষুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। মূলত প্রশ্নে ভরা নদী ক্ষুর ধার ছিল, এটা আমার মিস্টেক হয়েছে। ভরা নদী ক্ষুর ধার ছিল প্রশ্নে, এটা আমি কারেকশন করতে গিয়ে এখানে কারেকশন করে ফেলছি, সরি। ভরা নদী প্রশ্নে লেখা ছিল ভরা নদী ক্ষুর ধার খর পরশা, এটা লেখা ছিল প্রশ্নে। আর কবিতায় হচ্ছে ভরা নদী ক্ষুর ধারা খর পরশা, এই জন্য এটা উত্তর। এটা আমার মিস্টেক, প্রশ্নে ভুল ছিল, ক্ষুর ধার লেখা ছিল, ভরা নদী ক্ষুর ধারা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইপের প্রশ্ন কিন্তু কবিতা থেকে এরকম বানান বাক্যের শুদ্ধিকরণ, এই টাইপের প্রশ্ন কবিতা থেকে শূন্যস্থান আসতে দেখা যাচ্ছে, আগের চরণ পরের চরণ আসতে দেখা গেছে, কিন্তু শব্দের বানানের ভুল, এই টাইপের প্রশ্ন সচরাচর হয় না। তারপরও এটা হয়েছে প্রথম পত্র থেকে। তার মানে কবিতা কত সিরিয়াসলি, গল্প বা কোনো উপন্যাসের লাইন কত সিরিয়াসলি পড়তে হবে, এটা একটু মাথায় রাখা দরকার। আমরা এটার পাশে লিখবো পদ্য। পদ্য থেকে শুদ্ধিকরণ, পদ্য থেকে শুদ্ধিকরণ। ও সরি, আবার এখানে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, এটা হবে। তাহলে সেই হিসাবে এটা উত্তর হয়। এখানে আমি যা লিখেছি হিসাবে এটা উত্তর হয় কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, কিন্তু আসলে প্রশ্নে যেটা ছিল, যেখান থেকে প্রশ্ন নেয়, সেখানে ক্ষুর ধার লেখা ছিল, এটা আমি দেখেছি, এই কারণে বলা। মূল কথা হচ্ছে এই জায়গায় দুইটা না, এই জায়গার আমি যা লিখেছি সেই হিসাবে শস্য দানা হবে, ক্ষুর ধারা হবে। ক্ষুর ধার লেখা থাকলে ভুল, আর শস্য দান লেখা থাকলে ভুল। এটা একটু কবিতা মুখস্থ করে ফেলবো, সাব্বির বলেছে, হ্যাঁ কবিতা মুখস্থ করতে হবে।
নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে সমীচীন, ওজস্বী, ঔষধি, ওতপ্রোত, কোনটা শুদ্ধ বলো? ওই যারা কথা বলতে পারবে তারা কথা বলছে না কেন? কোন বানানটি শুদ্ধ? দেখে বলো। শুদ্ধ চেয়েছে। সমীচীন বানানে দুটাই দীর্ঘই দেয়া সমীচীন। সমীচীন এরকম সমীচীন বানান। ওজস্বী বানান ঠিক আছে। ওজস্বী কেন? উদ্দীপনাপূর্ণ। ওজস্বী শব্দের অর্থ উদ্দীপনাপূর্ণ। উদ্দীপনাপূর্ণ, এটা পুরুষবাচক শব্দ, এটা ঠিক আছে। আবার এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে ওজস্বিনী। ওজস্বিনী এরকম। আর ঔষধি এটা ভুল। আমরা যদি ও দেই তাহলে লিখতে হবে ঔষধ, আর যদি এখানে ও দেই তাহলে হবে ঔষধি। তাহলে এখানে ও দিয়েছি, এক্সট্রা আকড়া দেই নাই, এখানে রস্বইকার ঔষধি। আর এখানে ঔ আকড়া দিয়েছি, তাহলে এখানে রস্বইকার এক্সট্রা হবে না। ঔষধ আর ঔষধি এই দুইটা কারেক্ট, ঔষধি এটা কারেক্ট। আর ওতপ্রোত বানান এরকম না। ওতপ্রোত বানান ও ত প্র ত এরকম। ও ত প্র ত লিখে নিয়েছো কিনা শুদ্ধিকরণ? এর পাশে আমরা লিখবো এই টপিকের নাম হচ্ছে শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের ভিতরে কি কি মনে আছে? কালকে লিখে দিয়েছিলাম, দেখি বলতে পারো কিনা। শুদ্ধিকরণ পড়া এই টপিকের মধ্যে 2-3টা বিষয় আছে। কি কি? 3টা বিষয়। শুদ্ধিকরণের মধ্যে 3টা বিষয়। বানান 3টা টপিক। শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ। তুমি কালকে ক্লাস করো নাই? জি স্যার। শুদ্ধিকরণের 3টা টপিক পড়তে হবে শুদ্ধিকরণ শেখার জন্য। একটা হচ্ছে বানান, বানানের নিয়ম। আর একটা হচ্ছে বানান, নত্য প্রয়োগ সত্যবিধান, আর নত্যবিধান, সত্যবিধান, নত্যবিধান সত্যবিধান, আর প্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ। অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ। ব্যাকরণের এই 3টা বিষয় থেকে শুদ্ধিকরণ আসে। নরমালি বানান শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণ আসতে পারে, সেটা হচ্ছে প্রশ্নের ধরন। আচ্ছা, এর পরের প্রশ্ন, শাক যুক্ত ভাত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক সন্ধি বিচ্ছেদের কাছাকাছি বলি নেই, আমরা সন্ধি বিচ্ছেদ পড়ছি, কিন্তু এটার সন্ধি বিচ্ছেদ পড়ি না এরকম নাই। দিগন্তের শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা পড়ছি না? সন্ধি বিচ্ছেদ পড়ছি, কিন্তু এটার সন্ধি বিচ্ছেদ পড়ি নাই এরকম কিন্তু নাই। দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দিক প্লাস অন্ত। দিক, দিক প্লাস অন্ত। তাহলে এখন বলো, উত্তর হবে বাগধারা, শাক ভাগ। বাগধারার সন্ধি বিচ্ছেদ কি? বাক প্লাস বাগ, ধারা। বাগ যুক্ত ধারা। দেখো এখানে ক আছে, ক গ হয়ে গেছে। এখানে গ ছিল, ভাঙলে আমি ক হবে, তার মানে দ্বিতীয় 3 নাম্বার বর্ণ বিচ্ছেদ করলে সেটা 1 নাম্বার বর্ণ হয়ে যাবে। এই দিগন্ত মাঝখানে 3 নাম্বার বর্ণ আছে, 1 নাম্বার বর্ণ হবে। বাগধারা 3 নাম্বার বর্ণ আছে, 1 নাম্বার হবে। ঠিক যেরকম নিযন্ত, নিযন্তের সন্ধি বিচ্ছেদ, নিযন্ত এখানে বর্গীয় জ আছে, চ ছ জ 3 নাম্বার বর্ণ, তাহলে হবে কি? নিচ যুক্ত অন্ত। শুভন্ত, শুভ যুক্ত অন্ত। এই নিয়মে শাক যুক্ত ভাত, এখানে ক 1 নম্বর বর্ণ, তাহলে এখানে শাক ভাত, গ শাক প্রথম। ভাত 3 নম্বরটা হবে। এখানে যেটা হয়েছে গয়ের নিচে হস আছে, এখানে কয়ের নিচে হস আছে। শাক যুক্ত ভাত, শাক ভাত। এখানে প্রথম। এখানে হস চিহ্ন নেই, হবে না, এটা হইতেছে না। আর এখানে এই যে হস চিহ্ন আছে, এখানে একটু ভাঙা আছে, মূলত এরকম হবে শাক ভাত, শাক যুক্ত ভাত, শাক ভাত। এখানে হস চিহ্ন হবে। ও আমি উল্টা বলে ফেলছি, দাঁড়াও। প্রথমটা ঠিক আছে, প্রথমটা উত্তর হবে হসন্ত তো এইখানে হবে শাক যুক্ত ভাত, এইখানে হসন্ত হবে আর শব্দে গিয়ে শাক ভাত। ঠিক আছে, এরকম হবে প্রথমটা, তুমি ঠিকই বলছিলে। আমি এটা দেখে ভুল হয়ে গেছে, এখানে হসন্ত চিহ্ন হতো, এখানে হসন্ত চিহ্ন হবে, উত্তর হবে প্রথমটা। তাহলে এই টপিকের নাম কি? সন্ধি। সন্ধি। এই টপিকের নাম হচ্ছে সন্ধি। লাইভে যে সম্রাট যুক্ত হয়েছে, এই সম্রাট হচ্ছে আওয়ামী লীগের ওই স্যাসরা সম্রাট মনে হয়, নিশ্চিত। এর চরিত্রের সমস্যা আছে,
এবং এর লজ্জা বেশ কম আছে। তুমি এক কাজ করতে পারো, ও কা ওবায়দুল কাদেরে যদি পাও তাহলে তার কাছ থেকে 2 টাকার লজ্জা 3 বেলা ভাগ করে খাওয়া সম্রাট। জুরিসপ্রুডেন্স এর বাংলা পারিভাষিক শব্দ কি? তার মানে এটা আসে পরিভাষা থেকে। এই টপিকের নাম হচ্ছে পারিভাষিক শব্দ। আমরা ইন্টারমিডিয়েটে পারিভাষিক শব্দ পড়ছি না? জি স্যার। জি। জুরিসপ্রুডেন্স মানে কি? বিচার প্রশাসন, এখতিয়ার, বিচার বিভাগ, তদন্ত, আইন বিজ্ঞান। অর্থ হচ্ছে আইন বিজ্ঞান। তাহলে পারিভাষিক শব্দ লিখি মাঝখানে। হ্যাঁ, যারা খুব করে কথা বলতে চাচ্ছ তোমরা কথা বলতে পারবা, সময় দিচ্ছি। নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ নয়? দেখো, নয় চাইছে। খে চর, ভূতপূর্ব, বিঘ্ন হন্তা। বিঘ্ন হস্তা হবে এটা, বিঘ্ন হস্তা। এই তিনটাই হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। কিন্তু থরে ভিতরে এর ব্যাসবাক্য হচ্ছে থরে ও বিথরে। তার মানে দ্বন্দ্ব হচ্ছে সম- স্তরে স্তরে, অর্থ হচ্ছে স্তরে স্তরে। তাহলে থরে ও বিথরে এটা হচ্ছে ব্যাসবাক্য, মাঝখানে ও আছে। তাহলে এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে চেয়েছে তৎপুরুষ সমাসের উদাহরণ নয়। তাহলে বাকি তিনটা এখানে আমরা পাশে লিখবো সমাস। এই টপিকের নাম লিখবো সমাস। দেখো, এই পর্যন্ত যত বিশ্লেষণ করলাম প্রত্যেক ইউনিটে সমাস থেকে প্রশ্ন হয়েছে না? শুধু জি বিইউপির স্যার। ওই যে ফার্স্ট পার্ট থেকে যে প্রশ্ন হয়েছে ওটা বাদ দিয়ে সমাজ থেকে প্রশ্ন হচ্ছে, শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হচ্ছে। তবে কিছু টপিক দেখবা তোমরা বুঝতে পারবা, তোমাদের এগুলো লেখানোর কাজই হচ্ছে তুমি যখন লিখবে তখন বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে আমার প্রশ্ন হয়, পড়তেই হবে। Good. নেই আকড়া, এই বাগধারাটির অর্থ কি? নেই আকড়া, এর সাথে মিল আছে একজনের। সে তোমাদের নানি হয়, স্বভাবে তোমাদের নানি হয়, সে এখন দেশে নাই। একগুঁয়ে। জি, হ্যাঁ, একগুঁয়ে একগুঁয়ে স্বভাবের। একগুঁয়ে স্বভাব একগুঁয়ে কিরকম? স্বভাবের। স্বভাব। একগুঁয়ে স্বভাব কিরকম? কিছু হইলেই একদিকে মনোভাব। আহ, আপনজন হারানোর বেদনা আমার থেকে আর কে জানে। জি স্যার। মানে কিছু মানবই না, আমি যা বলবো তাই, এই টাইপের। একগুঁয়ে মানে আমার ঘাড় ব্যাকা। তাহলে এ নেই একটা বাগধারা। তাহলে আমরা দেখলাম পাশে লিখবো বাগধারা। ইদানিং কিছুদিন আগেও মানে এই মানে যাকে নিয়ে কথা বললাম তাকে নিয়ে কথা বললে মানুষ মজা করতে হাসতো, কিন্তু ইদানিং তোমরা দুঃখ পাইতেছো দেখি। হ্যাঁ, যারা কথা বলতে পারে দুইজন দেখি দুঃখ দেখলাম। পাইতেছে না ঘটনা কি? ভাইয়া, দুঃখ ওকে, এরপরে কুশল। কুশল একটি কি শব্দ? কুশল শব্দকে ভাঙলে হবে কুশ যুক্ত ল। এটা একটা সংস্কৃত শব্দ এবং ল প্রত্যয় সাধিত। তার মানে এটা প্রত্যয় সাধিত শব্দ, সংস্কৃত শব্দ কুশল। কুশল শব্দের অর্থ জি কি? কুশল বিনিময় বলি না, মঙ্গল বা কল্যাণ। কুশল বিনিময় বলি না, তার মানে মঙ্গল বা কল্যাণ কামনা, কুশল বিনিময় জি। করা। আবার কুশল মানে আছে যে খুবই নিপুণ দক্ষ। নিপুণ দক্ষ মানে আবার কুশল। তাহলে কুশল শব্দের অর্থ নিপুণ দক্ষ হইতে পারে, আবার কুশল বিনিময় করে তারপরে যাই বলি না আমরা, সেটা হচ্ছে মঙ্গল কামনা করা বা কল্যাণ কামনা করা। এই দুইটা শব্দকে বিশ্লেষণ করলে এই একইভাবে আসবে, কুশ যুক্ত ল প্রত্যয় যুক্ত দিয়ে গঠিত, এটা প্রত্যয় সাধিত শব্দ। এখন আমরা জানি যে প্রত্যয় সাধিত শব্দ ভাঙলে একরকম অর্থ আসে, কিন্তু শব্দটার ব্যবহারিক অর্থ এই যে কুশল বিনিময়, মানে আমরা ব্যবহার করি মঙ্গল কামনা অর্থে, কিন্তু শব্দটাকে বিশ্লেষণ করলে প্রত্যয়, এভাবে প্রত্যয় দিয়ে বিশ্লেষণ করলে তার অর্থ দাঁড়ায় হচ্ছে, ও সরি, এর অর্থ দাঁড়ায় নিপুণ বা দক্ষ বা মঙ্গল কামনা ছাড়া আলাদা। যেরকম কিভাবে হয়েছে, আমরা শব্দ জানি সন্দেশ। সন্দেশ শব্দের অর্থ কি? সন্দেশ শব্দের অর্থ মিষ্টান্ন। হচ্ছে খবর, ও, কিন্তু মিষ্টান্ন। আমরা ব্যবহার করি সন্দেশ কি অর্থে? মিষ্টান্ন কোনো অর্থে। মিষ্টি উঠে। মিষ্টান্ন নষ্ট, কিন্তু সন্দেশ শব্দের অর্থ খবর আছে। তাহলে এইরকম শব্দ প্রত্যয় সাধিত হইলে বা সন্ধি দিয়ে হইলে বা উপসর্গ দিয়ে হইলে সে সকল শব্দকে বলা হয়
রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। যোগ রূঢ় শব্দ সমাস সাধিত হইতে হবে, আর যৌগিক শব্দ ফিক্সড প্রত্যয় সাধিত। কিন্তু রূঢ়ি শব্দ হইতে পারে প্রত্যয় দিয়ে, হইতে পারে সন্ধি দিয়ে, হইতে পারে উপসর্গ দিয়ে, কিন্তু শব্দটাকে ভাঙলে যে অর্থ হবে, ব্যবহারিক অর্থ হবে ভিন্ন। আর যৌগিক শব্দ ভাঙলে যা অর্থ হবে, ব্যবহারিক অর্থ হবে সেম। এটা তোমাদের অত বিস্তারিত জানতে হবে না, শুধু এইটুকু আমরা জানি যে কুশল শব্দটাকে প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় দিয়ে ভাঙলে ভিন্ন অর্থ হয়, কিন্তু শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে আমরা মঙ্গল কল্যাণ কামনা অর্থে ব্যবহার করি। এটা যে ভিন্ন হইল, প্রত্যয় দিয়ে গঠিত হইল, এই জন্য কুশল একটা রূঢ়ি বা রূঢ় শব্দ। এটা লিখলে হবে। তাহলে এটার পাশে লিখবো এই ধরনের সব টপিক পড়বো কোথায় আমরা? শব্দ গিয়ে পড়বো। শব্দের শ্রেণীবিভাগ আছে 3 ধরনের: গঠনগত, অর্থগত আর উৎসগত। সেই জায়গার উৎস আর গঠনের বাইরে এক ধরনের শব্দ আছে অর্থগত। সেটা 3 প্রকার: যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ আর রূঢ় বা রূঢ়ি শব্দ। সেই জায়গায় পাবো আমরা। তাহলে পাশে লিখে নেব শব্দ। লিখেছি কিনা? অন্য যারা আছো জুমে বা ফেসবুকে, তোমরা লিখতেছো তো? জীবিত আছো তো? ঘুমাই যাওনি তো? জি স্যার, হ্যাঁ, না ভাইয়া, লিখতেছি। ঘুমাইনি, লিখতেছি। বাকিরা কই? আমি তো দেখতে চাই। জুমে যারা ঘুমাও নাই, হাত উঠাও যে স্যার আসি, জীবিত আছি, একটু দেখতে চাই যে লিখতেছো। শোনো, তোমরা যারা লাইভে ক্লাস করছো, জুমে ক্লাস করছো বা লাইভে আছো, তোমরা এগিয়ে যাচ্ছ। যারা পরে রেকর্ড করবে, পরে ক্লাস করবে, তারা অনেক পিছিয়ে যাইতেছে। কিন্তু এগিয়ে যাওয়া দরকার। একজন খুবই রেকর্ডেড গুরুত্বপূর্ণ কথা ক্লাসে বলেছে। মনে রাখা খুবই কষ্ট, মনোযোগ একজন খুবই ধরে গুরুত্বপূর্ণ রাখা। কথা বলতেছে যে স্যার আমার লাইফের স্বপ্ন হচ্ছে ঢাবিতে পড়া, আমার রেজাল্ট খুবই ভালো, আমি ঢাবিতেই চান্স পাবো। আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, সেখানে আমি কিছু লোকও ধরছি, টাকা পয়সা দেব এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তো আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ক্লাসই করব, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ক্লাস আমার জন্য দরকার নেই। তাদের জন্য এক বালতি সমবেদনা, তাদের জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে, তাদের জন্য আমার পক্ষ থেকে তাদের জন্য আমার পক্ষ থেকে আহ, কয়েক ঝুড়ি দুঃখ প্রকাশ করলাম। এই যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন বিশ্লেষণ হইতেছে, তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য লাগবে কি লাগবে না, এই জাতীয় প্রশ্ন কেন করো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি হিব্রু ভাষায় হয়, হিব্রু সাহিত্য থেকে হয়? বাংলা প্রথম পত্র তোমরা যা পড়ো, যে প্রশ্ন দেখালাম সেগুলো থেকে হয়নি? হয় কি না? হয়। জি। তাহলে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো একই ধরনের। কিছু টপিক আছে ঢাবিতে হয় না, তাও কম, তাও গত বছর কিন্তু এলোমেলো হয়েছে। এই জন্যে আমি এইখানে পড়বো আর এখানে পড়বো না, এই জায়গায় আসবে এই জায়গায় আসবে না। শুধু জাহাঙ্গীরনগরের জন্য জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাটার্ন পড়বো, বিউপির জন্য বিউপি পড়ে যাব, ঢাবিরটা আলাদা, বিষয় কিন্তু একই না, এরকম কথা না। ঘটনা কিন্তু সব একই, একই টাইপের প্রশ্ন। এই তোমার প্রথম পত্র থেকে প্রশ্ন হবে। তাহলে সবগুলোই সমান গুরুত্ব দিতে হবে। যে কমেন্টটা করছো সে নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাকিরাও বুঝতে পারছো। সুখী হতে চাই বলে সুখ চাইনে। দেখো এই পর্যন্ত বললে বাক্য কি শেষ হয়? সুখী হতে চাই বলে সুখ চাইনে, এই পর্যন্ত যদি আমি বলি সুখী হতে চাই বলে, বললাম না না, সে, ওদের কাছে মনে হইতেছে না যে বাক্য শেষ হয় নাই, আরো কিছু বলবে। জি তাহলে সুখী হতে চাই বলে এরকম হইলে ওই বাক্যটা তাইলে কারোর উপরে ডিপেন্ড করে আছে। জি। হ্যাঁ, তাহলে ওই বাক্যটা স্বাধীন না, পরাধীন বাক্য। পরাধীন বাক্যকে বলা হয় আশ্রিত বাক্য। আচ্ছা, দেখো সুখী হতে চাই বলে এটা কি শেষ হয়েছে এখানে? এটা বললে না। বাক্য শেষ হয় না, না, তাহলে এটা একটা খণ্ড বাক্য। তাহলে এটাকে বলা হয় আশ্রিত খণ্ড বাক্য। এটা তো স্বাধীন না, হইতেছে না। খণ্ড বাক্য ঠিক আছে, কিন্তু প্রধান তো না। স্বাধীন না, তাহলে প্রধান হবে কি করে? কি হবে? না। জি স্যার। তাহলে এটা আশ্রিত খণ্ড জি বাক্য। না। খুব পরিচিত একজন বলতে, স্যার যেভাবে ধুয়ে দেন তাইলে প্রশ্ন কেমন করি। আমি তারপরে বলি যে তোমরা বারবার অপমানিত হবা, বারবার মায়ের খাবা,
তারপরেও উঠে দাঁড়াবা, তারপরেও প্রশ্ন করবা। এইভাবেই তোমার অসারতা দূর হবে, এইভাবেই তুমি শিখবা। তার মানে এরকম না যে স্যার খালি বারবারই অপমান করবেন, ধুয়ে দিবেন না। আমি ধুয়ে দেব না, যার ধুয়ে দেওয়ার মতো কাজ করলে ওরা ধুয়ে দেব। এখানে একটা যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এটার পাশে কি লিখবো আমরা? বাক্য। আগের প্রশ্নটার পাশে লিখবো বাক্য। এবার যে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন যেখান থেকে আসে, এই টপিকটার নাম কি? ধ্বনি ও বর্ণ। বর্ণ। ধ্বনি ও বর্ণ থেকে। তাহলে যুক্ত ব্যঞ্জন এখানে এর আগে ক্লাসে দেখাইছি একদিন, প্রি ক্লাসে। এই যে এখানে মাত্রা নেই, তার মানে আগে ইও পরে বর্গীয় জ। কারণ আমরা জানি বর্গীয় জ আর ইওর পরে মধ্যে, বর্গীয় জ। বর্গীয় জ আর ইওর মধ্যে কোনটার মাত্রা নেই? ইও ইওর মাত্রা নেই। তাহলে এখানে যেহেতু মাত্রা ইয়র দেয়া নেই, মাত্রা নেই। তার মানে আগে ইও পরে বর্গীয় জ। এর কাছাকাছি আরেকটা আছে এরকম, যেটা দিয়ে লেখে বিজ্ঞান, আর এটা দিয়ে লেখে কি? গঞ্জ। বুঝতেছো? জি। বুঝতেছো তো? জি স্যার। যদি বুঝে থাকো, যারা বুঝে থাকো, জুমে Yes, যারা sir. আছো, লাইভে যারা আছো, আমাকে এই দুইটা শব্দ লেখো এক্ষুনি। দুইটা শব্দ লিখবা। দুইটা শব্দ, আমি এখনো বলি না কি কি শব্দ। আমি দুইটা শব্দ লিখবা। সে দুইটা শব্দের প্রথমটা হচ্ছে, একজন ব্যক্তি আছে 70 রাকাত 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তো। লোকটা অনেক লম্বা, গোফ আছে, কালো, মাথায় চুল নেই ইদানিং। লোকটা সৌদি আরবে গেছে, পালাইছে। আবার গতকাল তাকে দিল্লিতে দেখা গেছে। এই লোকটার বাড়ি যে জেলায়, সেই জেলার শেষে একটা শব্দ আছে। গঞ্জ আছে, sir. সেই জেলার শেষে একটা শব্দ আছে, ওইটা লিখবা প্রথমে। ওইটা লিখবা প্রথমে, আর পরে লিখবা বিজ্ঞান। এই দুটো শব্দ লিখবা। এই দুইটা এইটা শব্দ আর এই শব্দ। যারা লাইভে আছো তারা লিখবা, আর যারা জুমে আছো লেখো। এই দুইটা শব্দ একসাথে লেখো, গঞ্জ আর বিজ্ঞান। স্যার, আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা কোনো কোর্স আছে? করবান আলী, মজা করো মিয়া। আমার সামনে আসো, তোমারে আমি, তোমার খবর আছে। যেটা কইলাম, কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে কি আলাদা কোনো ত্রাস বানানো হয় নাই? অনন্ত কর্মকার, নারায়ণগঞ্জের ত্রাস, ত্রাস বানানো দন্তসা। সবাই লিখছো কিনা? যারা জীবিত আছো, ঘুমাও নাই, সবাই লিখতে হবে। জমে যারা আছো, লাইভে যারা আছো, গঞ্জ আর বিজ্ঞান। যে ভুল হবে, যার ভুলটা দেখবো সামনে পড়লেই, যে ভুল করছে সামনে পড়লেই তার নাম ঠিকানা সবার সামনে বলে দেব। এখনো পর্যন্ত দেখছি না। গঞ্জ বিজ্ঞান, গঞ্জ বিজ্ঞান, এই তো লিখতে পারো তো তোমরা। গঞ্জ বিজ্ঞান, গুড। গঞ্জ বিজ্ঞান সবাই লিখেছে, গুড। পরের প্রশ্ন, জাতিবাচক বিশেষ্য নয় কোনটি? দেখো, ঝাঁক, ঝাঁকে কি পাখির ঝাঁক, অনেকগুলো পাখি থাকে না? জি। তাহলে এটা কি সমষ্টিবাচক কিনা? জি। সমষ্টিবাচক। Collective noun. আর বাকি বাকি মনে করো একই জাতীয় ব্যক্তি বা একই জাতীয় বস্তু স্যার আগের বোঝায় যদি প্রশ্নটা কোন শব্দ টাইপ দিই, লিখবো বলেন নাই। সেগুলোকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। রাজা, ফুল, শিক্ষক, এই সবগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য, আর ঝাঁক হচ্ছে সমষ্টিবাচক। তো এটা কোত্থেকে আসছে? বিশেষ্য থেকে, তাই তো? জি, sir. বিশেষ্যের স্যার প্রকারভেদ আগেরটা আছে। কোথা থেকে আসছে বলেন নাই তো। ধ্বনি কে ও বলবে? বর্ণ। ধ্বনি ও বর্ণ। কে বলেছে এটা আগে কোত্থেকে আসে বলি নাই? এটা তো শুরুতেই লিখে দিছি, ধ্বনি ও বর্ণ। ক্লাসে মনোযোগ নাই প্লিজ। ক্লাসে যদি মনোযোগ না থাকে, যে তুমি একটা জিনিস মিস করছো, এই ক্লাস করার দরকার নেই। শুধু তোমাকে না, আর যারা আছে সবাইকে বলতেছে, মনোযোগ না থাকলে ক্লাস করার দরকার নেই। আর আমি তোমাকে হাত ধরে লিখে দেবো, এরপরে তুমি বুঝবা কেন? তুমি নিজেই তো বোঝা যাইতেছো, বর্ণ নিয়ে আলোচনা হইতেছে, এটা ধ্বনি ও বর্ণ। বিশেষ্য কয় প্রকার? বিশেষ্য পদ 6 প্রকার। ওই 6 প্রকারের মধ্যে আছে সমষ্টিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, সব থেকে দুইটা বেশি ইম্পর্টেন্ট, ভাববাচক বিশেষ্য আর গুণবাচক বিশেষ্য। তাহলে বিশেষ্য, বিশেষণ, এগুলো সব পড়বো যে টপিক, সেই টপিকটার নাম কি? তাহলে তোমরা এই প্রশ্নের পাশে লিখবা পদ বা পদ প্রকরণ। পদ বা পদ প্রকরণ।
লিখেছো পদ বা পদ প্রকরণ। তাহলে আমরা এখন দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2023-24 সেশনে বি ইউনিটে যে 20টা প্রশ্ন ছিল সেই 20টা প্রশ্ন মূলত এই টপিক থেকে ছিল। দেখো তোমরা যারা লিখেছো মেলে কিনা। পদ্য থেকে 2টা, গদ্য থেকে 2টা, উপন্যাস থেকে 1টা, নাটক থেকে, সাহিত্য থেকে আসছে 2টা, সমাস সন্ধি আসছে, শুদ্ধিকরণ থেকে প্রশ্ন 2টা। যদিও শুদ্ধিকরণের একটা হচ্ছে কবিতা থেকে আসছে, আমি শুদ্ধিকরণ লিখেছি। কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসছে 2টা। শব্দ থেকে প্রশ্ন আসছে, ওই যে শব্দের প্রকারভেদ, ধ্বনি ও বর্ণ, পদ, বাক্য, পারিভাষিক শব্দ আর বাগধারা, এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে 2023-24 সালে বি ইউনিটে। তোমরা যারা নোট করেছো লিখেছো তোমাদের সাথে মেলে কিনা একটু মেলাই নিবা। এবার তোমাদের যদি এই প্রশ্নগুলো নিয়ে এতক্ষণ যে আলোচনা হইলো এইটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা হাত ওঠাবা। এতক্ষণ যে আলোচনা হইলো এই রিলেটেড এবং যে প্রশ্নগুলো বিশ্লেষণ হইলো এর সাথে মিল আছে, কোনো কথা আছে কিনা কারোর? গ্রন্থিক কথা যে বলবে তাকে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। নাটকে যে কোশ্চেনটা ছিল সিরাজউদ্দৌলা নাটকে নবে সিং হাজারি কে ছিলেন, এটা আপনি স্যার গুপ্তচর আনসার করছেন আর কি। এটা সেনাপতি হবে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভুল হয়েছে আমার, হ্যাঁ সরি, এটা ভুল হয়েছে। আচ্ছা, গুপ্তচর তো নৈবে সিং না, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। সেনাপতি জি স্যার। ঠিক আছে, এটা নাটকের প্রশ্ন, এটা সেনাপতি হবে, থ্যাংক ইউ। গুপ্তচর তো নৈবে সিং না, ফাইন, আমি এটা ভুলে দেখিয়েছি, ওকে। এরপরে এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা প্রশ্ন করবা সালাম কালাম ওইভাবে আর করার দরকার নেই, একজন দিলে এনাফ ক্লাসের শুরুতেই, বলো। আমি তো আলিম পরীক্ষাতে দিছি, আমার হচ্ছে সিরাজউদ্দৌলার নাটক এবং লালু সালু উপন্যাস তো নেই, তো আমরা কিভাবে পড়বো? কিভাবে পড়বা? জি স্যার। আচ্ছা দেখো তো এটা পড়তে পারো কিনা। না স্যার, বলতেছি যে আমাদের তো বইটি নাই, এই তুমি সিলেবাসে নাই। থামো, এটা পড়তে পারো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কি লেখা এটা? লাল সালু। হ্যাঁ, এইভাবে লাল সালু আর সিরাজউদ্দৌলা নাটকে যা আছে বইয়ে সব পড়বা 40 বার। জি স্যার। আর কিছু প্রিন্ট দিতে পারো, সেট আপ করে প্রিন্ট দিতে পারো। আর কার প্রশ্ন বলো, প্রশ্ন করো, সবাই কথা বলতে পারবা তো? হাত উঠাও, কথা বলো। আর কেউ? আর কেউ? ওকে, আর কেউ না থাকলে পরে যাচ্ছি। এবার আমরা যাবো প্রশ্ন বিশ্লেষণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2023-24 সি ইউনিট। সবাই একটু লেখো উপরে, প্রশ্ন বিশ্লেষণ যাবি, প্রশ্ন বিশ্লেষণ যাবি সি ইউনিট। মাত্র 15টা প্রশ্ন। প্রথমে, আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয় কোনটি? আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয় কোনটি? অন্য ঘরে অন্য শহর, দুধবাদে উৎপাত, খেয়ারি, এগুলো সব গল্প। আর আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, এটা একটা উপন্যাস। এটা আখতারুজ্জামান ইলিয়াসের কোনো কিছু তোমরা পড়ছো? এই গ্রন্থিক, গ্রন্থিক এবার একটু চেঞ্জ করো, যারা ছিল কোহোস্ট এদের বাদ দিয়ে নতুন কোহোস্ট নিয়োগ দাও, 2জনকে দাও। কে কে কোহোস্ট হইতেছে হাত ওঠাও, ওদেরকে ওদেরকে কোহোস্ট থেকে বাদ দিয়ে দাও। ওকে, হ্যাঁ, তোমরা আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট পড়েছো, তাহলে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে তোমরা যেহেতু জেনেছো, তাহলে এটা কবি ও লেখক পরিচিতি থেকে এসেছে। কবি ও লেখক পরিচিতি, কবি ও লেখক পরিচিতি আখতারুজ্জামান ইলিয়াসের। রেইনকোটের কবি লেখক পরিচিতি পড়লে আমরা এটা পাবো। তাহলে 1 নম্বরের পাশে কবি ও লেখক পরিচিতি লেখো। 2 নাম্বার, চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ। এখানে মানবিক বাগান বলতে কি বলছে, কি বোঝাইছে? মনুষ্যত্ব, ন্যায় আর মঙ্গলের জগৎ। এটা আমরা কোথায় পাবো এই মানবিক বাগান নিয়ে? সরাসরি শব্দ অর্থে এটা লেখা আছে। মানবিক বাগান বলতে মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ বোঝানো হয়েছে। তার মানে এটা আমরা কোথায় পাবো? মানবিক বাগান কোথায় আছে? তছনছ করছে। কবিতায় তো আছে, কোন কবিতায়?
এইবার তো কট খেয়ে গেছে, আরাফাত কট। আরে কোন কবিতা থেকে আইছে এইটাই যদি ধরতে না পারো তো ওর ভিতরের প্রশ্ন পারবা কেমনে? স্যার ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 কে লিখেছেন? কে লিখেছেন? ফেব্রুয়ারি 1969 কে লিখেছেন? কথা কয় না, বানান ভুল হয়েছে। তাফহিম শামসুর রাহমান। ফেব্রুয়ারি 1969 কবিতার কোন জায়গা থেকে এসেছে প্রশ্নটা? তাহলে এই প্রশ্নটা এসেছে পদ্য থেকে। পদ্যের শব্দার্থ অংশে লেখা আছে এটা, পদ্যের শব্দার্থ থেকে এসেছে। আমি বলেছিলাম গল্প কবিতা তো পড়বই, শব্দার্থ এবং মূল ভাব গল্প কবিতা নাটক উপন্যাসের খুবই সুন্দর, খুবই ভালো করে পড়তে হবে। কোন শব্দ সামনে আসছে আমি বুঝতে পারছি না কই আছে, এর মানে কি, এটা যেন না হয়। বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা গল্প কবিতা নাটক উপন্যাসের মূল ভাব এবং শব্দার্থ। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না। বেদে যেরকম বাক্য, ধর্মগ্রন্থের বাক্য যেরকম একবারে হাসা মিথ্যা নেই, এরকম কোন নেতা এসে সামনে বলবে আর আমি সেটা ফলো করব, হ্যাঁ যা কইছে তাই, বড় ভাই যা করছে তাই, সহমত ভাই, এরকম হবে না। যদি তার ড্যাশ প্রাণে তার সাড়া না দেয়, আমার প্রাণে সেই জিনিসের সত্যতা সাড়া না দেয়, এটা কোথায় আছে? কোত্থেকে নেওয়া হয়েছে এটা? যেখান থেকে নেওয়া হয়েছে সেটা একটা প্রবন্ধ, সেটা লিখেছেন নজরুল। আমার পথ। প্রবন্ধের নাম হচ্ছে আমার পথ। প্রশ্নটা আসছে কিভাবে দেখেছো? এই ধরনের প্রশ্নের নাম হচ্ছে তথ্যমূলক প্রশ্ন, যেটা কবিতা থেকেও আসতে পারে, প্রবন্ধ থেকে আসতে পারে, বাক্যের মধ্যে একটা ওয়ার্ড শূন্যস্থান হিসেবে। এবং অপশনগুলো দিবে কিন্তু কাছাকাছি একই টাইপের, আমরা আমাদের বুঝতে কষ্ট হইতে পারে। তাহলে এই জন্য গদ্য পদ্য নাটক উপন্যাস খুব ভালো করে পড়া। এরপরের প্রশ্ন, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। উক্তিটি কে করেছেন? উক্তি থেকে প্রশ্ন হয়েছে এবং চারটা যে অপশন আছে চারজন লেখকের। কে করেছেন? আবুল ফজল। কোন রচনা থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ। মানব কল্যাণ কোন ধরনের লেখা? গল্প, কবিতা, নাটক, উপন্যাস? কি হবে? মানব কল্যাণ কোন ধরনের রচনা? স্যার গল্প। স্যার প্রবন্ধ না? প্রবন্ধ, এটা গল্প না। অপরিচিতা গল্প, রেইনকোট গল্প, বিলাসী গল্প, কিন্তু মানব কল্যাণ গল্প না, প্রবন্ধ। আমার পথ প্রবন্ধ। তাহলে আমরা এর পাশে কি লিখবো? গদ্য থেকে এসেছে। গদ্য থেকে দেখো উক্তি বা তথ্যমূলক প্রশ্ন। পরের প্রশ্ন, প্রতিদান কবিতার সার কথা কি? প্রতিদান কবিতার সার কথা মানে প্রতিদান কবিতার মূল কথা। মূল কথা আমরা কোথায় পাবো? মূল ভাবে পাবো। তাহলে মূল ভাব ঘাটলে প্রতিদান কবিতায় কি পাই আমরা? প্রেম, সত্য, কল্যাণ প্রতিষ্ঠা করার ইচ্ছা, অশুভ বিপর্যয় থেকে মুক্তি, না সংকট উত্তরণের কথা প্রতিদান কবিতায় আছে, না আছে কি প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় পরিবেশ? প্রতিহিংসা না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। কেউ আমার কষ্ট দিছে, আমি বিনিময়ে তারে কষ্ট দেব না, বিনিময়ে তাকে আমি সাদরে গ্রহণ করে নেব। এটা হচ্ছে প্রতিদান কবিতার মূল কথা, মূল ভাব। তাহলে এটা পদ্য থেকে নেওয়া হয়েছে। পদ্যের কোথ থেকে আসছে? মূল ভাব থেকে আসছে। আমরা একটু পাশে লিখে নেই, পদ্য মূল ভাব। যারা আছো ক্লাস করতেছো, নোট করতেছো তো, লিখতেছো তো, আমি কিন্তু বারবার মনে করাই দিই, লেখা কিন্তু খুবই জরুরি। লিখছি স্যার। এরপরে, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। এখানে প্রণব নাদ মানে কি? প্রণব নাদ মানে হচ্ছে ওঙ্কার ধ্বনি। এটাও শব্দার্থ থেকে আসছে। কোথায়? এটা পদ্য থেকে আসছে। কোন কবিতায় আছে? বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার। বিদ্রোহী কবিতার কোন জায়গা থেকে আসছে? শব্দার্থ থেকে। তাহলে পদ্য বিদ্রোহী শব্দার্থ। ওকে। তারপরে, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই যন্ত্রণা কিসের যন্ত্রণা? এই যন্ত্রণা কিসের যন্ত্রণা? মানুষ 2 লাখ টাকা ইনকাম করতেছে প্রত্যেক দিন, আর আমি টাকা ইনকাম করতে পারি না, এই যন্ত্রণা? এই যন্ত্রণা বয়স হয়েছে, সবাইরে বিয়ে দিতেছে, আমার বিয়ে হয় না, এই যন্ত্রণা? 18 বছর বয়সে ওর হাতে আইফোন আছে আর আমার হাতে শাওমি নোট 10s, আমি কষ্ট পাইতেছি, এই যন্ত্রণা? না। কিসের যন্ত্রণা? যন্ত্রণা হচ্ছে চারিদিকে অন্যায় হইতেছে,
অবিচার হইতেছে, টাকা মেরে খাইতেছে, চাপাবাজের টাকা মেরে খাইতেছে, সে আবার এসে বারবার বলতেছে আপনজন হারানোর বেদনা আমি ছাড়া আর কে জানবে। এটা দেখে আমার ভিতরে কষ্ট হয়, সামাজিক বৈষম্যের ভিতরে আমি দাঁড়িয়ে যাই। এটা হচ্ছে 18 বছর বয়সের তারুণ্য। সেটা যদি আমার 35 বছর বয়সেও হয়, তার মানে আমার ভিতরে 18 বছর বয়স জেগে আছে। আমি 70 বছর ভিতরেও 70 বছর বয়সেও যদি অন্যায় অবিচার এবং বৈষম্য দিয়ে বিরুদ্ধে আমার মনের ভিতরে খচখচায় আমি যদি প্রতিরোধ করি, তার মানে আমার ভিতরে 18 বছর বয়স, তার মানে আমার বয়স 18, বাস্তবে না হলেও। তাহলে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা হবে। তাহলে এর পাশে কি লিখবো? পদ্য। দেখো তো মানে এই টপিকটা আমি কি ধরনের লিখতে পারি? পদ্য থেকে প্রশ্ন আইছে কোন স্টাইলে, এই যন্ত্রণা কিসের, তার মানে এইটা কি স্যার অনুধাবনমূলক। কিছুটা অনুধাবনের মতো। হ্যাঁ, অনুধাবনের মতো। তাই তথ্যমূলক প্রশ্ন কিন্তু কিছুটা অনুধাবন। নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? এই প্রশ্নটা খুব মানে বেশ ভালো লেগেছে আমার এই প্রশ্ন। কবিতাংশটা শুদ্ধ মানে কবিতা পড়ে তোমাকে লাইন পড়ে ধরে নিতে হবে যে আসলে কবিতায় লেখা ছিল কি লেখা ছিল। এখানে এখানে আসলে প্রশ্নে লেখা ছিল বাকযন্ত্রে। হ্যাঁ, বাকযন্ত্রে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। তাই বাকযন্ত্রে উচ্চারিত নাকি কি হবে এখানে? জিহ্বায় উচ্চারিত। জিহ্বায় উচ্চারিত। গুড, ভেরি গুড। জিহ্বায় উচ্চারিত। নিরস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। নিরস্ত্র নাকি সশস্ত্র? সশস্ত্র। কর্ষিত জমির প্রতিটি ফসল কবিতা। প্রতিটি ফসল কি কবিতা হবে নাকি? প্রতিটি শস্য দানা কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এই লাইনে কোনো ঝামেলা আছে? না, এটাই সঠিক। না, এটা ঠিক আছে। তাহলে এখন বুঝছো গল্প কবিতা কেমনে পড়তে হবে? দেখে কিন্তু চিৎকার হয়ে পড়ে যাও না। তোমাদের জানা জিনিস, তোমরা এতক্ষণ যতগুলো প্রশ্ন বিশ্লেষণ করেছে, এটা তো অন্তত বুঝতে পারছো যে আমরা যা পড়ছি, যা আমাদের ছিল বইয়ের ভিতরে যা আছে সেইখান থেকেই তো প্রশ্ন হয়। প্রশ্ন কিন্তু বহু দূর থেকে আসবে না। প্রশ্ন কিন্তু মঙ্গল গ্রহ থেকে টুপ করে তোমার মাথার উপরে পড়বে না। প্রশ্ন তুমি যা পড়ছো, তোমার সামনে যে বই আছে, যে বোর্ড বই পড়ছো, এর মধ্যে থেকেই হবে। পারা লাগবে, পারার জন্য কষ্ট করতে হবে। একটা কাজ করলে পারা যাবে, মনে আছে একটা কাজ কি? পড়তে হবে। পড়তে হবে, গতকাল ক্লাসে বলেছি পড়তে হবে। তাহলে এর পাশে আমরা কি লিখবো? পদ্য। পদ্য লিখবো। এরপরে যাই, পোলা মাইনষের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু। মজিদ এই যে বদ খেয়ালের কথা কইছে, এই বদ খেয়াল কারে নিয়ে কইছে? আক্কাসরে নিয়ে কইছে। কারণ আক্কাস কি করতে চাই? স্কুল প্রতিষ্ঠা করতে চাই, এটা ঠিক আছে। এলাকার ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চায়, এটাও তো ঠিক আছে। আক্কাস তো স্কুল প্রতিষ্ঠা করে এলাকায় ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে চাইছিল, তাই না? জি তাহলে স্যার। উত্তর কি? তাহলে ক খ দুইটাই উত্তর। জি স্যার। এটা কোথেকে আসছে? উপন্যাস থেকে। আমরা লিখবো উপন্যাস। পরের প্রশ্ন, পদ্মকর শব্দের উচ্চারণ। আমরা জানি পদ্মাকর, এখানে দ এর নিচে মফলা আছে না? মফলা। যদি দ এর নিচে এরকম থাকতো নফলা, কিন্তু দ এর নিচে এরকম দিয়ে উপর পর্যন্ত হইলে এখানে আছে কি? মফলা। মফলা আছে কিন্তু ময়ের উচ্চারণ তো হয়নি, ময়ের উচ্চারণ হচ্ছে না। তাহলে মফলা থাকলে ময়ের উচ্চারণ হয় না, শব্দের মাঝখানে থাকলে, শব্দের শুরুতে থাকলে ঠিক আছে, কিন্তু ম কি একটা নাসিক্য ধ্বনি না? জি স্যার। তাহলে এই উচ্চারণের জন্য কি চন্দ্রবিন্দু দিতে হবে? জি স্যার, গ হবে। আর ম যার সাথে থাকবে সেই দ দুইটা হবে, আর একটাতে চন্দ্রবিন্দু হবে। এখানে চন্দ্রবিন্দু নেই, তাহলে এটা উত্তর হচ্ছে না। এখানে হসন্ত নেই, কারণ আমরা হবে কি পদ দা, চন্দ্রবিন্দু এই জায়গায় হবে, আর এখানে হসন্ত হবে, তাই এটা হচ্ছে না। আর এখানে তো হসন্ত নেই, চন্দ্রবিন্দু দেখো এইখানে আছে, এই জন্য উত্তর হচ্ছে না। পদ দা কর, এটা থেকে বুঝছো কেন উত্তর হইলো? এটা হইলো না, এটা হইলো না, এটা হইলো না, এটা হচ্ছে কেন, বুঝতে পারছো?
পার্থক্য কি জি দেখা স্যার। যায়? এখানে চন্দ্রবিন্দু কয়ের উপরে, এখানে চন্দ্রবিন্দু দয়ের উপরে, এখানে চন্দ্রবিন্দু নেই। তাইলে চন্দ্রবিন্দু ব্যঞ্জনের সাথে হয় নাকি স্বরের সাথে হয়? এখানে চন্দ্রবিন্দুর যে উচ্চারণ না কি উচ্চারণ, বা কর, এটা কি দয়ের সাথে নাকি আয়ের সাথে? আয়ের সাথে। আয়ের সাথে। গ্রন্থিক ওই একজন নেটওয়ার্ক ভালো না, ক্যাত ক্যাত করে কথা বলতেছে, ওরে বের করে দাও, বের করে মানে ওরে মিউট করে দাও। তার মানে চন্দ্রবিন্দুর যে আনুনাসিক ধ্বনি যে না কি উচ্চারণটা হয়, সেটা ব্যঞ্জনের সাথে হয় নাকি স্বরের সাথে? চন্দ্রবিন্দু উঠে গেলে যে না কি উচ্চারণ হয়, এটা স্বরের সাথে হয় নাকি ব্যঞ্জনের সাথে? আরে বললো তো আয়ের সাথে, আ তো ব্যঞ্জন না, আ তো স্বর, তাহলে স্বরের সাথে। তাহলে চন্দ্রবিন্দুর নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনিটা স্বরের সাথে উচ্চারিত হয়, স্বরবিন্দু স্বরধ্বনির সাথে উচ্চারিত হয়। তাহলে এটার টপিকটার নাম হচ্ছে উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণ থেকে আসছে। নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? দেখো এখানে উচ্ছ্বসিত বানানে ব ফলা নেই, কাঙ্ক্ষিত বানানে এখানে উমর সাথে ক্ষীয় হবে, এই জন্য ভুল। লণ্ঠন বানানে এখানে যেটা লেখা আছে এরকম, লণ্ঠন বানানে এরকম লেখা আছে, তার মানে এখানে এই পাশে মাত্রা নেই, এই পাশে মাত্রা নেই, মানে এখানে মূর্ধন্য দেয়া আছে। কিন্তু লণ্ঠন আসছে ইংরেজি ল্যান্টার্ন থেকে। ল্যান্টার্ন বানান ইংরেজি শব্দ থেকে আসা শব্দে কি নত্যবিধান প্রযোজ্য হয়? উত্তর হচ্ছে না। ইংরেজি শব্দে তো নত্যবিধান হবে না, তাহলে লণ্ঠনে মূর্ধন্য হবে না, লণ্ঠনে দন্তান্ন হবে। এরকম দিয়ে মাত্রা দিতে হবে। আর যদি মাত্রা এই পাশে না দেই তার মানে মূর্ধন্য, কিন্তু লণ্ঠনে দন্তান্ন হবে, আবার কণ্টক ঠিক আছে। তাহলে এটা উত্তর হচ্ছে না। ডান্ডা, ড এর সাথে ন যুক্ত হলে সে নটা মূর্ধন্য হয়। আমরা জানি ট, ঠ, ড, ঢ, এই চারটা বর্ণের সাথে যদি কোনো ন যুক্ত হয় সে নটা মূর্ধন্য হবে, কারণ এই চারটা বর্ণের শেষে মূর্ধন্য হয়। তাহলে ডান্ডা বানানো হয় না। আবার সং বানানো এরকম হবে, আর বঙ্গ বানানো আবার এরকম হবে। তাহলে সং এরকম, ডান্ডাতে মূর্ধন্য হবে, আর বঙ্গ এরকম হবে, তাহলে এটাও ভুল, উত্তর হচ্ছে না। পুজো, নিস্পৃহ, উষা, এটা ঠিক আছে। তাই শেষেরটা উত্তর। এটার পাশে কি লিখবো? শুদ্ধিকরণ, পাশে লিখবো শুদ্ধিকরণ। এরপরে চেক, চেক মানে কি? চেক দিয়ে কি করে? টাকা উত্তোলন করে, টাকা উত্তোলন পত্র, এটা আসছে কি পারিভাষিক শব্দ থেকে? পারিভাষিক শব্দ। সিরাজের পতন কে না চায়, সংলাপটি কার, কে কইছিল? সবাই চায়, ঘসিটি বেগম কইছিল। তাহলে এটা আসছে নাটক থেকে। নাটকের উক্তিটি কার, সংলাপটি কার, মানে উক্তি থেকে প্রশ্ন হয়েছে, নাটকের উক্তি। নাটকের উক্তি, সবাই লিখতেছে তো? নাটকের উক্তি। নাটকের উক্তি। ফেসবুকে এক এক শ্রেণীর মানুষ ইদানিং ফেসবুকে থাকে, যারা আহ, মনে করো কোনো লাইভে বা কোনো জায়গায় উল্টো পাল্টা লিখে, উল্টো পাল্টা লিখে, চেক মানে হুন্ডি পড়ো নাই, উল্টো পাল্টা লিখে মানে অ্যাটেনশন পাইতে চায় আর কি। উল্টো পাল্টা লিখলো, তাহলে স্যার আমার নাম কইলো, আমার নিয়ে আলোচনা করলো। নাটক উক্তি। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছে, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছে, এই বাক্যটা কি? একবারে বলে, একবারে বলে শেষ করা গেছে না? কোথাও না পেয়ে তোমার কাছে এসেছে, স্যার সরল গেছে। বাক্য। তাহলে এই বাক্যটার নাম কি? সরল বাক্য। জটিল বাক্য হইতো যদি যে, সে, যিনি, তিনি, যা, তা এগুলো লেখা থাকতো, তাহলে জটিল হইতো। যৌগিক বাক্য হইতো যদি এবং, কিন্তু, অথবা এগুলো থাকতো, তাহলে যৌগিক হইতো। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছে, একবারে বলে শেষ করা গেছে, এই ধরনের বাক্যের নাম সরল বাক্য। তাহলে এটার পাশে লিখবো বাক্য, এটার পাশে লিখবো বাক্য। ধামা ধরা কোন সমাসের উদাহরণ? ছেলে ধরে যে, ছেলে ধরা
ধামা ধরে যে, ধামা ধরা। পকেট মারে যে, পকেট মার। এই যে পকেট মার, ছেলে ধরা, ধামা ধরা সবগুলো হচ্ছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কেমন হলো দেখো, ধামা একটা পাত্র যেটা দিয়ে ধান বা চাল বহন করে, ধামা একটা পাত্র, তাহলে এটা বিশেষ্য পদ। এরপরে আছে ধরা, ধরাকে যদি আমি ভাঙি তাহলে হবে ধর যুক্ত আ। এই শব্দটা প্রত্যয় সাধিত, কৃত প্রত্যয় সাধিত। কৃত প্রত্যয় সাধিত শব্দগুলোকে বলা হয় কৃদন্ত। শুধু এইটুকু শুনে নাও, যে শব্দের যে সমাস সাধিত শব্দ, একটা শব্দ সমাস হওয়ার পরে ব্যাস বাক্যে না, সমস্ত পদে বিশ্লেষণ করলে আমি যদি সমস্ত পদের পূর্বে বিশেষ্য পাই এবং পরে যদি এমন একটা শব্দ পাই যে শব্দটি কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ, কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দের নাম হচ্ছে কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দের পূর্বে বিশেষ্য থাকলে এটাকে বলা হয় উপপদ। আমি আবারও বলি, ধামা ধরা, ধরো পকেট মার, পকেট এটা হচ্ছে বিশেষ্য, আর মারকে ভাঙলে পাবো মার যুক্ত অ, তাহলে এটা কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। তাহলে কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দের নাম কৃদন্ত শব্দ। আর পরে আগে আছে পকেট, পকেট একটা বিশেষ্য, কৃদন্ত পদের পূর্বে বিশেষ্য থাকলে সেটার নাম উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদের সমাসের নাম উপপদ তৎপুরুষ সমাস। তাই এই জন্য উত্তর হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে এটার পাশে আমরা লিখবো সমাস। তাহলে আমরা সি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করলে, এই 15টা প্রশ্ন বিশ্লেষণ করলে কি কি দেখছি? গদ্য থেকে 2টা, পদ্য থেকে আসছে 5টা, উপন্যাস, নাটক, সমাস, শুদ্ধিকরণ, কবি লেখক পরিচিত একটা করে, উচ্চারণ, বাক্য এবং পারিভাষিক শব্দ, এগুলো থেকে একটা একটা করে প্রশ্ন আসছে। দেখো তোমাদের সাথে মিলেছে কিনা, তোমরা যারা নোট করেছো বা লিখেছো, মিলেছে কিনা, নোট জি স্যার। করছো কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোহোস্ট এবং কোহোস্টের বাইরে যারা আছো, কারোর কোনো কথা জিজ্ঞাসা, কথা বলার আছে কিনা? হাত ওঠাও। কথা বলতে চাইলে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে হাত ওঠাও। যারা ফেসবুকে লাইভে আছো, তোমাদের কোনো কথা থাকলে তোমরা লিখতে পারো, কমেন্টে লিখতে পারো, জানার চেষ্টা করতে পারো কোনো কথা থাকলে। কারো কোনো কথা? হ্যাঁ, হাত অনেকে তুলে রাখছে, কারণ স্যার না দিলে কেউ কথা বলতেছে না। হ্যাঁ, স্যার কালকে বলেছিলেন যে যে কি কি পড়তে হবে সেটা ওয়েবসাইটে দেওয়া আছে, বাট আমি ওয়েবসাইটে অনেক কিছু, বাট ওই পিডিএফটা পাইনি। কোনটা, কোন পিডিএফ? ওই যে স্যার কালকে বলছিলেন যে বাংলা বা সাবজেক্ট গুলা কি কি পড়তে হবে সেগুলো। বুঝলাম না, কি কি পড়তে হবে মানে? হ্যাঁ, কিছু পিডিএফ মানে কোন কোন দিচ্ছেন টপিক গুলো টেলিগ্রাম পড়তে হবে? গ্রুপে, ও মনে করছে ওয়েবসাইটে। টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে জি স্যার। ওই যে বাগধারা এটা মুখস্থ ব্যাকরণ গুলা, মুখস্থ গুলা, জি স্যার, জি স্যার। হ্যাঁ ওইটার ফাইল দেয়া আছে টেলিগ্রাম গ্রুপে। আর কোর্স আউটলাইনও টেলিগ্রাম গ্রুপে আছে, ওয়েবসাইটেও আছে। আর কারো কোনো প্রশ্ন, কথা? হাত উঠাইতেছো কিন্তু আনমিউট অপশন দিয়ে কথা বলো না, এটা তোমাদের না আসে গেছে। আর বি ইউনিটের প্রশ্ন সমাধানে 1 নম্বরে অগ্নিবীণা লেখা আছে, ওটা অগ্নিবীণা হবে। অগ্নিবাণী লেখা আছে, সরি অগ্নিবাণী যদি লেখা থাকে, তাফিম আমি ওটা খেয়াল করি নাই। যদি অগ্নিবাণী লেখা থাকে তাহলে ওটা ভুল আছে, ওটা হবে অগ্নিবীণা। হ্যাঁ, অগ্নিবীণা। যদি অগ্নিবাণী লেখা থাকে আমার খেয়াল নাই, ওটা ভুল আছে। এছাড়া আর টেলিগ্রামের কোন সেকশনে তুমি খুঁজে বের করবা, সব বাংলা সেকশনে থাকবে, বাংলার বিষয়। আর কারো কোনো প্রশ্ন, কথা না থাকলে আগাই। স্যার বলতেছিলাম ধামাধরা এটা ব্যাধিকরণ বহুব্রীহের বহুব্রী এটার উদাহরণ। না না, আমি কি ধামাধরা ব্যাধিকরণ বহুব্রী বলেছে? না স্যার, আপনি তো বলছেন উপপদ তৎপুরুষ, ওইটাও হয় আবার ব্যাধিকরণ বহুব্রীহ হয়। হয়, কে বলছে তোমারে? স্যার এটা তো আমাদের 9-10 বাংলা দ্বিতীয় বইতে ছিল। আমি তো দেখি নাই 9-10 বাংলা ব্যাকরণ বইয়ে ধামাধরা উপপদ তৎপুরুষে লেখা। না স্যার, এটা ব্যাধিকরণ আচ্ছা, নতুন বহুব্রীহের। ব্যাকরণে আছে কিনা আমার খেয়াল নেই,
তবে স্যার ধামাধরা পরে উপপদ তৎপুরুষ হবে। শিওর হওয়ার জন্য মাত্র বইটাও খুলছি। আচ্ছা, উপপদ তৎপুরুষ হবে, হইতে পারে আ- নতুন ব্যাকরণে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন? নাই? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা হ্যাঁ বলো। স্যার আমাদের 2022-23 সেশনে মানে যে 25টা এমসিকিউ ছিল বাংলা থেকে ফার্স্ট সেকেন্ড যেতে, তো সেটা কি পরিবর্তন হয়েছে এবার? তুমি কি এবার প্রথম পরীক্ষা দিবে না? হ্যাঁ হ্যাঁ। তা আমাদের 22-23 সেশন বলতেছে কেন? তোমার কি 22-23 সেশন? না স্যার, আমার কাছে কোশ্চেন ব্যাংক ছিল, আমি দেখছিলাম, এই কারণে মানে জিজ্ঞেস করলাম। 22-23 আমি এতক্ষণ তো আলোচনা করছি 23-24 সেশন নিয়ে। জি স্যার, মানে আমার কোশ্চেনটা ছিল যে 2022-23 সেশনে তো 25টা বাংলা এমসিকিউ ছিল, তো 2023-24-এ 20টা আসছে, এটা কি পরিবর্তন হয়েছে কিনা এটা। পরিবর্তন হইলে হইছে, আর 25টার জায়গায় 20টাতে এখানে প্রশ্ন করার কি আছে? আচ্ছা ঠিক আছে স্যার। 20টা আসছিল বলেই তো 20টা নিয়ে আলোচনা করলাম। কয়টা প্রশ্ন এটা নিয়ে তো প্রশ্ন করার কিছু নাই। আচ্ছা, তাহলে এখন তো গেল 23-24, এবার আসি 22-23 সেশনে বি আর সি মেলায়। বিতে গদ্য থেকে 2টা, সিতে 2টা, পদ্য বিতে 4টা, সিতে 3টা, উপন্যাস থেকে শুধু বিতে আসছে, নাটক থেকে বিতে আসছে, সিতে আসে নাই, সাহিত্য থেকে বি ইউনিটে 6টা, সি ইউনিটে 1টা, সমাজ থেকে একটা একটা করে, সন্ধিতে বিতে আসছে কিন্তু সিতে আসে নাই। এইভাবে এইখানে দেখো আগে পরে প্লাস যেগুলো দেয়া আছে, তার মানে এই যে সমার্থক শব্দ থেকে বি ইউনিটে একটা, সি ইউনিটেও একটা প্রশ্ন আসছে। এইভাবে 22-23 সেশনে এই টপিকগুলো থেকে এইভাবেই প্রশ্ন হয়েছে, এটা তোমরা দেখলেই পারবে। তার মানে এখানে গদ্য পদ্য উপন্যাস নাটক সাহিত্য সমাজ সন্ধি শুদ্ধিকরণ কবি ও লেখক পরিচিতি আবার শব্দার্থ ছিল। শব্দার্থ হচ্ছে শুধু শব্দার্থ লিখেছে, এটা তো গদ্য পদ্য লিখতে পারতাম, কিন্তু গদ্য পদ্যের বাইরের শব্দার্থ থেকে প্রশ্ন ছিল একটা বি ইউনিটে 2022-23 সেশনে, এই জন্য শুধু শব্দার্থ এখানে লেখা। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন হয়েছে, অন্য এবার কিন্তু হয়নি। বাক্য প্রত্যয় থেকে হয়েছে, পদ প্রকরণ থেকে একটা একটা করে হয়েছে। এইভাবে কোন কোন টপিক থেকে কয়টা প্রশ্ন হয়েছে, এটা 2022-23। তাহলে 23-24-এর পরে আমরা 22-23-এ আসলে টপিকগুলা কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেটা দেখলাম। এখন আমরা দেখব 2020-21 এবং 21-22 এই দুইটা সেশন। 2021-22 এবং 20-21 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে। দেখো গদ্য থেকে 2টা, কিন্তু 20-21-এ গদ্য থেকে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, শুধু বানানের প্রশ্ন 20-21-এও ছিল একটা, আবার 21-22-এ ছিল একটা, আবার 20-21-এ ছিল 2টা। তাহলে কোনটাতে ছিল কোনটাতে ছিল না এটা আমার বোঝানো আলাদা করে মনে হয় দরকার নেই, তোমরা দেখলেই পারবা। এটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট 2021-22 আর 20-21। 20-21-এর 21-22-এর বাকি যে টপিকগুলো ছিল এটা হচ্ছে বি ইউনিটের এই দুইটা স্লাইড, এটাও বি ইউনিট, এটাও বি ইউনিট, মানে বি ইউনিটের এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে এই 2 বছর। এরপরে আমরা যাই সি ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সি ইউনিটে 2021-22 এবং 20-21-এর প্রশ্ন বিশ্লেষণ আসলে এইভাবে এখানে 2টা স্লাইড আছে, এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে। কয়টা প্রশ্ন হয়েছে এটা লেখা আছে, এটা একটু দেখে নিও। তো এরা সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ করে 2020-21, 21-22, 22-23 আর 23-24 সেশন, মেইনলি 23-24 সেশনকে গুরুত্ব দিয়ে আমার কাছে মনে হয়েছে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকগুলো পড়বা। দেখো গদ্য পদ্য উপন্যাস নাটক এটা বিউপিতেও ছিল কমন, তারপর সব জায়গায় তোমাকে পড়তে হবে। কবি ও লেখক পরিচিতি এটা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কবি ও লেখক পরিচিতি বিউপি থেকে বেশি গুরুত্বপূর্ণ। সাহিত্য থেকে প্রশ্ন একটা করে হচ্ছে, তবে এটা নিয়ে তোমাদের যদি বিভ্রান্ত হয় অনেক পড়তে হবে টাইম ঝামেলা হইতেছে, তাহলে ছেড়ে দিবা, পড়বা না। ধ্বনি বর্ণ পড়বা, সমাজ শুদ্ধিকরণ উচ্চারণ বাক্য শব্দ পদ এগুলো হচ্ছে সব ব্যাকরণ। আর মুখস্থ ব্যাকরণে যে প্রতিশব্দ এক কথা প্রকাশ পারিবারিক শব্দ, আর আমি আর একটা টপিক লিখেছি নতুন বিপরীত শব্দ, এখানে বিপরীত শব্দ রাখতে পারো তোমরা, বাগধারাও রাখতে পারো, তবে এটা না পড়লেও হবে, এটা অগুরুত্বপূর্ণ, তবে এগুলো পড়তে হবে। প্রতিশব্দ এক কথা প্রকাশ পারিভাষিক শব্দ এটা অবশ্যই পড়তে হবে, যেটা আমরা সমার্থক শব্দ বলেছি, আর ব্যাকরণের এই টপিকগুলো। আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই কাছে টপিকগুলো গুরুত্বপূর্ণ। এখন তোমরা যারা বলতেছিলা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম, ঢাবির জন্য এরকম, দেখো
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বিশ্লেষণ করার পরে যেভাবে সাজেশন দেয়া হয়, এই সাজেশন দেখলে সবগুলো যখন এক জায়গায় নিয়ে আসবা, তখন দেখবা যে অধিকাংশ টপিক কমন। দুই একটা টপিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতেছে, কিন্তু ঢাবিতে আসতেছে না। এটাই শুধু পার্থক্য, কিন্তু বাকি সব প্রিপারেশন একই। স্যার, কোর্স আউটলাইন অনুযায়ী প্রতি রবিবার পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এখন তো প্রশ্ন অ্যানালাইসিস চলতেছে, তাহলে কি আগামীকাল পরীক্ষা হবে? আপাতত পরীক্ষা হচ্ছে না। আর কোশ্চেন ব্যাংকের উপরেও পরীক্ষা হবে, সেটা কবে হবে? সরি, কবে হবে, কখন হবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন, কোনো কথা? চেকের পারিভাষিক শব্দটি আর একবার বলেন স্যার। টাকা উত্তোলন পত্র, টাকা উত্তোলন করার জন্য যে কাগজটা নিয়ে যেতে হয়। স্যার একটা কোশ্চেন ছিল। আর যাদের বাংলা ব্যাকরণের সমস্যা তাদের জন্য কিছু বলেন। যাদের বাংলা ব্যাকরণের সমস্যা তাদের জন্য কথা হচ্ছে, তাদের পড়তে হবে, প্রচুর পড়তে হবে। সমস্যা মানে সমস্যা সমাধান করতে হবে। হ্যাঁ, কে যেন প্রশ্ন করছিলে, বলো। ফেসবুকে যারা যুক্ত আছো তোমরাও কমেন্টেও সমস্যা লিখতে পারো, তোমাদের কোনো কথা থাকলে। বলো, কে যেন বলতেছিলা? আমাদের যে শব্দার্থগুলো পড়তে বলছিলেন, ওই কবিতা তারপরে গদ্য থেকে ওইগুলো যে মানে অনেক শব্দার্থ টিকার ভিতর নাই, ওইগুলো আমরা কোথা থেকে পড়বো? আচ্ছা, একজন বলতেছে শব্দার্থ, বলো বলো। তো শব্দার্থ যেগুলো মানে শব্দার্থ টিকার ভিতরে নাই, অনেক অজানা হ্যাঁ, শব্দ তো নাই, ওইগুলো কোথা থেকে পড়বো? শব্দার্থ টিকার বাইরে তোমাকে যেটা পড়তে হবে হচ্ছে শর্ট সিলেবাস, ফুল সিলেবাসের শব্দার্থ অংশ, যেটা তোমরা কখনো পড়ো নাই, সেগুলো আমরা আলাদা করে পড়াবো। তোমাকে টেনশন করতে হবে না, ক্লাসে পড়ানো হবে। জি স্যার, আজকে একজন একটা গল্প। বলতেছে স্যার উষা বানান, উষা বানানে রস্যু হবে। উষা বানানে অভিধানে রস্যু এবং দীর্ঘ দুটাই সঠিক, এবং এখন রস্যু দিয়ে লেখে। উষা বানান এখন রস্যু দিয়ে লেখে। তা 2020-21 সেশনের বিএনএর শুধু বানান থেকে প্রশ্ন এসেছিল, বাকি টপিক থেকে আসেনি কেন? ভালো করে দেখো, সব টপিক থেকে প্রশ্ন আসছে। স্যার আজকে ভালো করে বিলাসী দেখো। গল্প পড়ছিলাম স্যার। আজকে বিলাসী গল্পটা পড়ছিলাম, তো ওইখানে অনেকগুলো শব্দ মানে শব্দার্থ টিকার ভিতরে নাই, আমি ওইগুলো কিভাবে পারবো কি এটা কি? অভিধানে খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি তোমাদের বাংলা অভিধানের একটা পিডিএফ ফাইল দেবো, গ্রুপে আপলোড করে দেবো, এটা ওয়েবসাইটেও থাকবে। ভাইয়া, আমি কথা বলতে চাইছিলাম কিন্তু আনমিউট করা হয় নাই, তা এখন বলো। আশরাফুল ইসলাম, এখনো তো আসি জুমে, তো জুমে আসো। কি এক কথা, ফেসবুকে গিয়ে কমেন্ট করতেছো, তো জুমে এসে কথা বলো। ইংরেজির কিছু মুখস্থ পাঠ স্যারেরা গ্রুপে দেন, আইডিএম বলে। বাংলার এমন মুখস্থ কিছু দেয়া যায় কিনা? মুখস্থ ইয়াসিন আরাফাত দিয়েছি, ছোট অল্প অল্প করে পড়া দেওয়ার কথা তুমি মনে হয় বলেছো, এটা একটু দেবো। ইয়াসিন আরাফাত, তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। ব্যাকরণে আমার সমস্যা, ব্যাকরণে যাদের সমস্যা, যে কোনো কিছু সমস্যা থাকলে সমাধান করতে হবে। পড়ালেখা নিয়ে সমস্যা, সমাধান হচ্ছে পড়তে হবে। যেটা বুঝবা না আমাদের কাছ থেকে বুঝে নিবা, ক্লাস করবা। আমি তো বি ইউনিট, ঠিক আছে, তো বি ইউনিটই, তো বি ইউনিটের জন্যই তো পড়ানো হচ্ছে। স্যার, শুধু কি টপিক গুলো লিখবো, প্রশ্ন কি লিখবো না? না, প্রশ্ন লেখার দরকার নেই, টপিক লিখবা, অ্যানালাইসিস লিখবা, এক একটা প্রশ্ন রিলেটেড, বাকি যে কথাবার্তা বলতেছি সেগুলো লিখবা, নোট করবা। আচ্ছা, মাহফুজুর রহমান বলতেছে স্যার গদ্য আর প্রবন্ধের পার্থক্য কি? গদ্য, গদ্য মানে হচ্ছে যেটা পদ্য না, মানে কবিতা না, তার মধ্যে কি আছে? গল্প আছে, নাটক আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, এ সবগুলো হচ্ছে গদ্য। আর পদ্য মানে কবিতা। লাস্ট ক্লাসটা কোথায় পাবা? লাস্ট ক্লাসটা ফেসবুকে পাবা, টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া হয়েছে। আর আমরা যদি ডাউনলোড করতে পারি, যখন ফেসবুকের এই সমস্যাটা যাবে তখন ইনশাল্লাহ আমরা ডাউনলোড করে দেব। বুঝি না ব্যাকরণ, ব্যাকরণ না বুঝলে বুঝতে হবে, ক্লাসে তো বোঝাচ্ছি। অ্যাটেনশন টেস্ট ক্লাসের পরে হবে, এই ক্লাসগুলো না। নিয়মিত যখন টপিক অনুযায়ী ক্লাস হবে তখন মনোযোগ যাচাই হবে। স্যার
অভিধানিক এর ক্লাস দরকার, অভিধানিক ক্রমের ক্লাস একটা হয়েছে, আরো হবে, যেটা হয়েছে ওটা ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, ইউটিউবে আপলোড দেখে নিবা। তাফহিম একটু আনমিউট করতে হবে, তাফহিমকে একটু আনমিউট অপশন দাও। ভাইয়া স্যার হাত বইগুলো তুলতে থেকে বলতে দেওয়া একটু যাবে। কষ্ট করে। স্যার ডাইজেস্ট কবে পাবো? ডাইজেস্ট নিয়ে তোমাদের একটা ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বরের শেষে, তোমাদের নিয়মিত টপিক অনুযায়ী ক্লাস শুরু হওয়ার আগে ডাইজেস্ট পেয়ে যাবে। স্যার আমরা যারা পেইড ব্যাচে আছি শুধু তাদের আলাদা ক্লাস কবে থেকে হবে, ওই যে টপিক অনুযায়ী যখন ক্লাস হবে তখন শুধু আলাদা ক্লাস হবে। হ্যাঁ, তাই কালকে যদি পিডিএফ দিয়েছেন, এটা বাংলা কোনো গ্রুপে নাই। কালকে যে পিডিএফ দিয়েছেন এটা তো কোনো গ্রুপে নাই, ওয়েবসাইটে আছে। সব এলিমেন্টস তো দেওয়া হবে ওয়েবসাইটে। হ্যাঁ, কে বলছিলে কথা? তাফিম কথা বলতে চায়। টপিক অনুযায়ী ক্লাস স্টার্ট হবে কবে, টপিক অনুযায়ী তোমাদের কোর্স আউটলাইন দেওয়া হয়েছে, সেই কোর্স আউটলাইনে দেখো, ওখানে তো দেয়া আছে। সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণের ক্লাস হবে 6টা, আজকে ক্লাস হলো 2টা বাংলা, নেক্সট উইকে আরো 2টা, এবার 3টা সপ্তাহ পরে 4র্থ উইকে গিয়ে টপিক অনুযায়ী ক্লাস শুরু হবে। ডাইজেস্ট কবে দেওয়া হবে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। মিফতা আমাদেরকে দেখছে, মিফতা কি অবস্থা, ভালো আছো তুমি? বাকিদের প্রশ্ন আছে, তাফিম না কে কি কথা বলতে চায়, কথা বলো। তাফিমকে অপশন দেওয়া হয়েছে তো। দেয়া হয়েছে আনমিউট অপশন, এরপরে কথা বলতে পারো না, তাইলে থাক, দরকার নেই। আর কারো কোনো কিছু জানার, জিজ্ঞাসার? দেখো তাফিম বলতেছে যে না দেওয়া হয়নি, তাফিম কাজ্জা করতেছে কিন্তু। ভাইয়া তাহলে ওকে একটু হাত তুলতে বলে, আমি সার্চ করে দিচ্ছি, এখন ও না হইতে পারে সেটা। হাত তুলতে বলে। তাফিম হাত ওঠাও। হোসাইন ভাই ক্লাস দেখতেছে, হোসাইন ভাই থ্যাংক ইউ। আমাদের স্কুল অফ এক্সিলেন্সের গেঞ্জি পরে ক্লাস দেখতেছে নিশ্চয়ই, প্রমাণ দেন দেখি, ছবি দেন তো দেখি, যে আপনার ওয়ালে ছবি দেন তো দেখি স্কুল অফ এক্সিলেন্সের গেঞ্জি পরে কেমন পারেন। আর আচ্ছা মুরসালিন, হ্যাঁ ওয়েট একটু, মুরসালিন বলতেছে গল্প আর প্রবন্ধের পার্থক্য কি। দেখো গল্প আমি যদি অপরিচিতা পড়ি তাহলে আমরা সেখানে দেখব কি, যে এখানে কিছু চরিত্র আছে, এখানে কিছু ডায়লগ আছে, একটা কাহিনী আছে, একটা কাহিনী আগাবে, কাহিনী কখনো উঠবে নামবে, দুঃখ বেদনা সব রকম আছে, তাহলে এইগুলাকে বলা হয় গল্প। পরিধি ছোট হলে গল্প, পরিধি অনেক বড়, চরিত্র সংখ্যা অনেক বেশি হলে সেটাকে বলা হয় উপন্যাস। আর যখন পরিধি খুবই ছোট হবে, পরিণতি হবে বিয়োগান্তক, তাহলে সেটাকে বলা হবে ছোট গল্প। আর প্রবন্ধ যেখানে দেখবা এরকম কাহিনী না, কাহিনী বলা নেই, গল্প বলা নেই, চরিত্র নেই, কাহিনীর উত্থান পতন নেই, শুধু তত্ত্ব, ইনফরমেশন, কোনো জিনিস নিয়ে লজিক্যাল কথা, যুক্তি তর্ক, দর্শন, এগুলো নিয়ে কথা থাকে। এটা কেমন হইতে পারতো, কেমন হবে, জিনিসটা ভালো নাকি খারাপ, এইগুলো নিয়ে যুক্তি তর্ক দর্শন এরকম বিষয় নিয়ে থাকে। সেখানে এক্সাম্পল থাকতে পারে, তোমরা আমার পথ প্রবন্ধ পড়লে বুঝতে পারবা যে এটা কেন প্রবন্ধ আর অপরিচিতা কেন গল্প। হ্যাঁ, কে প্রশ্ন করছিল? জি স্যার, আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। স্যার বিরোচন অংশ কি ডাইজেস্টে থাকবে নাকি আপনারা আলাদাভাবে স্যার পিডিএফ দিবেন? বিরোচন অংশের জন্য আমরা পিডিএফ ফাইল দিয়েছি, ওইটা দেখো, ওয়েবসাইটে আপলোড করা হবে, ওখান থেকে পড়বা বিরোচন অংশ। মিথ্যা থ্যাংক ইউ। মিথ্যা আমরা তো মিস করতেছি তোমাদেরকে, বিশেষ করে জুমে ক্লাস হচ্ছে, জুমে তো তোমাকে মিস করছি, জুমে তো তুমি নিয়মিত থাকতে, কথা হইতো। স্যার নিউ টি শার্ট শো করেন প্লিজ। নিউ টি শার্ট এখনো আমাদের কাছে আসে নাই, স্পেসিমেন কপি আসছে, সেটা ভালো হয়নি, ওটা দেখানো যাবে না। স্যার আমাদের ডাইজেস্ট কখন দেওয়া হবে? এটা নিয়ে তো বললাম একটু আগে তোমাদের। আর আমাদের স্যার ঠিক আছে স্যার, কোর্স আউটলাইন কবে, মানে কোথায় পাবো আমরা আমাদের যে 24-25 কোর্স আউটলাইন? টেলিগ্রাম গ্রুপে আছে, ওয়েবসাইটে আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, যে প্রশ্নের উত্তর বলা হয়, যে প্রশ্ন 14 বার বলা হয় উত্তর, এই প্রশ্ন তোমরা কেন করো? যে বিষয় নিয়ে উত্তর বলে দেয়া হয় সেই বিষয় নিয়ে প্রশ্ন করা, এটা সময় নষ্ট করা খুবই বিপজ্জনক। একটা প্রশ্ন ছিল।